অবাধ্য হৃৎস্পন্দন গল্পের প্রথম অংশ। সোফিয়া সাফা। চা বানিয়ে আনতে মাত্র কয়েক মিনিট দেরি হওয়াতেই পুরোটা চা ফুলের মুখ বরাবর ছুঁড়ে মারল তারই মামাতো ভাই। ফুল নিজেকে বাঁচানোর প্রয়াসে হাত দিয়ে মুখ ঢেকে নিল। তবুও শেষ রক্ষা হল না। বেশ কিছুটা গরম চা তার বাম গালের উপর আছড়ে পড়ল। কখন বলেছিলাম চা বানিয়ে আনতে? কথার তীক্ষ্ণতায় ফুল আর্স্ট হয়ে দুপা পিছিয়ে গেল, কম্পিত কণ্ঠে বলল। 25 মিনিট আগে। সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির আগে অগ্নিমূর্তি রূপ ধারণ করল। হাতে থাকা কাপটি ছুঁড়ে ফেলে দিয়ে গম্ভীর কণ্ঠে দ্বিমত পোষণ করল। নোহ, ইউ আর রং। ঠিক 32 মিনিট আগে আমি তোকে চা বানিয়ে আনতে বলেছিলাম। চা বানাতে কতক্ষণ লাগে? আমি আসলে। একদম চুপ, ইডিয়টের মতো আমতা আমতা করবি না। যেটা জিজ্ঞেস করেছি সেটার অ্যান্সার দে। ফুল ডান হাত বাম গালে ঠেকিয়ে মিনমিনিয়ে বলল। গ্রিন টি বানাতে 5 মিনিট, ব্ল্যাক টি বানাতে 10 মিনিট, আইসট টি বানাতে 15 মিনিট। আমি কোনটি চেয়েছিলাম? ব্ল্যাক টি। তুই কত মিনিট লেট করেছিস? ফুল হাত কচলাতে লাগল। বাম গালটা যেন জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বুঝেছি তুই আজকে খাওয়ার প্রস্তুতি নিয়ে এসেছিস। যুবকটি কয়েক পা এগিয়ে গিয়ে ফুলের হাত মুছড়ে ধরে গর্জে উঠল। জবাব দে, নইলে তোর হাত ভেঙ্গে গলায় ঝুলিয়ে দেব। ফুল কোমল চোখে যুবকটির দিকে তাকাতেই যুবকটি আরেক হাতে তার গালজোড়া চেপে ধরল। ইউ ব্লাডি মিস্টেক। কত মিনিট লেট করেছিস বলছিস না কেন? ফুল এবার বহু কষ্টে উচ্চারণ করল। মিনিটা। যুবকটি টেবিলের উপরে থাকা লাঠিটি হাতে নিয়ে পুনরায় ফুলের সামনে এসে দাঁড়াল, বাজখাই কণ্ঠে বলল। 22 মিনিট, দ্যাটস রাইট। এখন তোর শাস্তি পাওয়ার পালা। হাত এগিয়ে দে। ফুলের নেত্রপল্লব থেকে কয়েক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। নিচে আপনার হবু বউয়ের মেহেন্দি অনুষ্ঠান চলছে, আপনিই তো বলেছিলেন আমি যেন তার হাতে মেহেন্দি দিয়ে দেই। হ্যাঁ তো। আমি এখনো বলছি মেলোর হাতে তুইই মেহেন্দি দিয়ে দিবি। যদি একটুও মিস্টেক হয় তাহলে তোর হাত ভেঙে ফেলবো আমি। ফুল টলমলে নয়নে যুবকটির দিকে তাকিয়ে বলল। আমার হাত দুটো তো আপনি সঠিক কন্ডিশনেই রাখবেন না, আমি কিভাবে মেহেন্দি দিয়ে দেব? সেটা তোর ব্যাপার। তুই কিভাবে দিয়ে দিবি সেটা আমি কিভাবে জানব? ফুলের মাঝে অভিব্যক্তি না দেখে যুবকটি রাগমিশ্রিত কণ্ঠে বলল। যেই কয় মিনিট লেট করবি, সেই মিনিটের জন্য এক্সট্রা শাস্তি পাবি। এবার ডিসাইড কর। কথাটা শ্রবণগোচর হতেই ফুল কাপা কাপা হাত দুটো সামনে এগিয়ে দিল, মুহূর্তেই পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়ল ঠাস ঠাস শব্দ। লাঠি আর ফুলের হাতের ঘর্ষণের ফলে সৃষ্ট হওয়া শব্দগুলো বড়ই নিষ্ঠুর শোনাল। প্রতিটি আঘাত ফুলের অস্থিমজ্জা কাঁপিয়ে দিল। এক পর্যায়ে ফুল ব্যথা সইতে না পেরে ডুকরে কেঁদে ওঠে। ছেড়ে দিন উদ্যান ভাই। তার মুখ নিঃসৃত এই এক টুকরো বাক্য শুনে উদ্যানের হাত থেমে গেল। এদিকে ফুল বুঝতে পারল সে চরম ভুল করে ফেলেছে। হোয়াট ডিড ইউ সে? ইউ ব্লাডি মিস্টেক। কিচ্ছু না মাস্টার, কিচ্ছু না, এবারের মতো ক্ষমা করে দিন। কিন্তু ক্ষমা তো তার কপালে নেই। লাঠির আঘাতে হাতের তালু ফেটে রক্ত ঝরতে লাগল। চোখে অন্ধকার দেখলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে গেল। এছাড়া সে আর করবেই বাকি। তার মাথার উপর যে বাবা নামক বটগাছের ছায়া নেই। মা আছে, কিন্তু উদ্যানের সামনে দাঁড়ানোর সাহস তারও নেই। কোনো এক অজানা কারণে ফুলের মা উদ্যানের মুখোমুখি হয় না বললেই চলে। উদ্যান সন্তুষ্ট হয়ে গেলে তার হাত থেমে যায়। যা, দূর হ আমার চোখের সামনে থেকে। ফুল হাতের উল্টো পিঠে চোখ মুছে রুম থেকে বের হতেই কেউ একজন তার কবজি ধরে টান দিল। ফুল চোখ তুলে তাকিয়ে দেখল উদ্যানের ছোট ভাই আবেশ তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ফুল এবার শব্দ করে কেঁদে উঠল। আবেশ ফুলকে নিজের রুমে নিয়ে এল। তাকে বিছানায় বসিয়ে হাতজোড়া সামনে আনল। হাত দুটোর অবস্থা দেখে একটা ছোট্ট শ্বাস ফেলে উঠে গেল। ফার্স্ট এইড বক্স থেকে মেডিসিন এনে ফুলের হাতে আর গালে সযত্নে লাগিয়ে দিতে লাগল। ফুল এক দৃষ্টিতে আবেশের দিকে তাকিয়ে আছে। এক ভাই আরেক ভাই থেকে কতটা আলাদা ভাবতেই অবাক লাগে। একজন তারা চিহ্ন তাক্ত করেছে, আরেকজন মলম লাগিয়ে দিচ্ছে। কেন অবাধ্য হোস ডেবিলটার? তোমরা কেন বাঁচাতে আসো না আমাকে? আবেশ ফুলের চোখে চোখ রাখল। মম বারণ করেছে ডেবিলের ধারে কাছে যেতে। সেই জন্যই কিছু বলতে পারছি না। কিন্তু আমার মনে হয় না এসব কিছু আমি বেশি দিন টলারেট করতে পারবো।
ডেবিলটা 15 বছর পর কেন যে দেশে ফিরেছে কে জানে। আর তোর সাথে যে তার কোন জন্মের শত্রুতা সেটাই বুঝতে পারছি না। আমার সাথে তো মনের ভুলেও কথা বলে না। তবে তোর সাথে ডেবিলগিরি না করলে যেন ওনার পেটের ভাত হজম হয় না। ফুল কিছু বলতেই যাবে তার আগেই বড় দেয়ালঘড়ির প্রকট আওয়াজ ভেসে আসে। ফুল মনোযোগ সহকারে প্রত্যেকটা শব্দ গুণে বুঝতে পারে এখন 8টা বাজে। ব্যাপারটা বোধগম্য হতেই সে বসা থেকে উঠে দাঁড়ায়। তুমি নিচে যাবে না? আবেশ না বোধক মাথা নাড়ে। ওই ডেবিলের মেহেন্দি অনুষ্ঠানে যোগদান করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। মাস্টার মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত থাকবে না। তুমিও চলো না। আবেশ বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করে বলল। আমার সামনে মাস্টার বলবি না তো? ফুল আশেপাশে চোখ বুলিয়ে ফিসফিসিয়ে বলল। মাস্টার না মনস্টার, উন্মাদ দা মনস্টার। বলেই ফিক করে হেসে উঠল, তার হাসির রিনিঝিনি শব্দে আবেশ পুলকিত নয়নে ফুলের দিকে তাকায়, মেয়েটা বড্ড বাচ্চা। উদ্যান আসার আগ পর্যন্ত এরকমই কথায় কথায় হেসে উঠত, কিন্তু উদ্যান আসার পর যেন ফুলের হাসি বিলুপ্তির পথে। ফু, এই ফুল। ডাক শুনে ফুল ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে দেখল তার মামি তাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। ফুল এগিয়ে গেল তার দিকে। জি মামি বলো। উদ্যান আর আবেশের মা মাহবুবা সুলতানা তাড়াহুড়ো করে বলল। নিচে সবাই তোর জন্য অপেক্ষা করছে, তুই নাকি মেলোকে মেহেন্দি দিয়ে দিবি বলেছিস? ফুল উপর নিচ মাথা নেড়ে হাঁটা ধরতেই আবেশ বলে ওঠে। আর ইউ ক্রেজি ফুল? তোর হাতের এই অবস্থা নিয়ে কিভাবে মেহেন্দি দিয়ে দিবি? মাহবুবা সুলতানা অবাক চোখে ছেলের দিকে তাকায়। হাতের কোন অবস্থার কথা বলছিস আবেশ? ফুল হাতজোড়া ওড়নার নিচে লুকিয়ে নিল। আবেশ এসে জোরপূর্বক হাতজোড়া মেলে ধরল। ফুলের হাতের অবস্থা দেখে মাহবুবা সুলতানা ভারী রেগে গেলেন। একে, ওর হাতের এই অবস্থা কিভাবে হলো? কিভাবে হবে আবার? তোমার অতি আদরের বড় ছেলে, তেহজিব উদ্যান খানজাদা, সে ছাড়া আর কে এত বড় স্পর্ধা দেখাবে? উদ্যানের নাম শুনে মাহবুবা সুলতানার চোখে মুখে জ্বলে ওঠা রাগ ধপ করে নিভে যায়। কি হলো মম? আজও কিছু বলবে না? তোমার ওই ছেলের প্রবলেমটা কি? কেন ফুলের সাথে এত রুড় বিহেভ করছে? মাথায় গ্যাস্ট্রিক আছে নাকি? মাহবুবা সুলতানা কথাটা এড়িয়ে গিয়ে ফুলের উদ্দেশ্যে বলল। তুই এই অবস্থায় কিভাবে মেহেন্দি দিয়ে দিবি? ফুল শুষ্ক ঢোক গিলল। মাস্টার বলেছে আমি মেহেন্দি না দিয়ে দিলে উনি আবারও মারতারা চিহ্নবেন। আবেশ বলে উঠল। বললেই হলো নাকি? আমি থাকতে আর কেউ তোকে মারতে পারবে না। দরকার হলে আমি তোকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। মাহবুবা সুলতানা চমকে তাকালো আবেশের দিকে। তোকে আগেও বলেছি উদ্যানের ব্যাপারে কিছুই বলবি না। এরপরেও যদি আমার কথা অমান্য করেছিস তাহলে আমাকে মম বলে ডাকার অধিকার হারিয়ে ফেলবি। কথাটা বলেই মাহবুবা সুলতানা হাঁটা ধরল, ফুলও মাথা নিচু করে তার পিছু পিছু চলে গেল। ব্যান্ডেজ প্যাঁচানো হাত নিয়েই উদ্যানের হবু বউ মেলোকে মেহেন্দি দিয়ে দিচ্ছে ফুল। বাম হাতের তুলনায় ডান হাতে কয়েকটা কম আঘাত করেছিল উদ্যান। হয়তো মেহেন্দি দিতে হবে সেটা ভেবেই একটু করুণা করেছিল। আচ্ছা, এটাকে কি করুণা বলা চলে? উদ্যানের মাঝে কি আদৌ করুণা নামক অনুভূতি আছে? ফুল ঠোঁট চেপে সব যন্ত্রণা সহ্য করে মেহেন্দি দিয়ে দিচ্ছে। হাতটা অনবরত কাঁপছে। তোমার হাতে কি হয়েছে? মেলোর প্রশ্নে ফুল মুখ তুলে তার দিকে তাকায়। মেলো নামের মেয়েটা অতিরিক্ত সুন্দর। অবশ্য কিছু সংখ্যক লোকের মতানুসারে যে যত বেশি ফর্সা সে তত বেশি সুন্দর। এটাই তো সৌন্দর্য পরিমাপের মাপকাঠি, তাই না? সেই অনুযায়ী মেলোকে এক শব্দে সুন্দরী বলাই যায়। যদিও ফুলের কাছে মেলোকে শ্বেতরোগী বলে মনে হয়। যেখানে ফুলকে তার বান্ধবীরা অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে শ্বেতরোগী বলে খেপায়, সেখানে মেলো তো তার চেয়ে কয়েকগুণ বেশি ফর্সা। সেই জন্য অবশ্য ফুল মেলোকে মূলো আর রসুন বলে ডাকে। যদিও সেটা সবার অগোচরে। হোয়াট হ্যাপেন? কি ভাবছ? ফুল এবার গাল ফুলিয়ে বলল। আপনার দেহ আমাকে পানিশড করেছে। মেলোর মুখটা পাংশুটে হয়ে গেল। উদ্যান যে কেন কথায় কথায় মেয়েটার গায়ে হাত তোলে সেটাই সে বুঝে উঠে পারছে না। দেশে ফেরার পর থেকে উদ্যানের বিহেভিয়ার অত্যন্ত স্ট্রেঞ্জ লাগছে। এই উদ্যান তার পরিচিত দেহ নয়। তুমি তাকে বলনি যে আমার জন্যই তোমার জানিয়ে যেতে লেট হয়েছে? বলার সুযোগটাই দেয়নি। মেলো প্রসঙ্গ পাল্টে ফেলল। এই পোশাকে আমি অকওয়ার্ড ফিল করছি। আর কতক্ষণ এভাবে জোকার সেজে বসে থাকতে হবে? ফুল একবার মেলোর পরনের ডিপ গ্রিন রঙের লেহেঙ্গার দিকে তাকালো। লেহেঙ্গার ডিজাইনটা সে আর তার মামি পছন্দ করেছিল। এটা তো এক্সক্লুসিভ এডিশনের লেহেঙ্গা। আপনার জন্য বিশেষভাবে তৈরি করানো হয়েছে। কাপড়টা তো অনেক সফট। ফুল থামে, তারপর বিরক্তি মিশিয়ে শুধায়।
আপনার মনে হচ্ছে আপনাকে জোকারের মতো লাগছে? ফুলের কথা বলার ধরন দেখে মিলো বুঝল সে ভুলভাল কিছু বলে ফেলেছে। আমি সেভাবে বলতে চাইনি। এসব পড়ার এক্সপেরিয়েন্স নেই তো তাই আর কি। ফুল শ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দিল। কিন্তু সে ঠিকঠাক ভাবে মেহেন্দি দিতে পারছে না। ফুল উঠ দেখি। আচানক মামির গলা শুনে ফুল পাশে ফিরে তাকায়। মাহবুবা সুলতানা পাশে দাঁড়িয়ে থাকা দুজন মেহেন্দি আর্টিস্টকে দেখিয়ে বললেন, বাকিটা উনারা দিয়ে দেবেন। ফুল শুষ্ক ঢোক গিলল, কিন্তু মাস্টার জানলে। মাহবুবা সুলতানা ফুলের বাহু ধরে টেনে তুললেন। আমি সামলে নেব। আর তুই নিজেও তো রেডি হোসনি। যা রেডি হ গিয়ে। ফুলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে মাথা নেড়ে নিজের রুমে চলে গেল। রুমে এসে দেখল উদ্যান আর আবেশের খালাতো বোনেরা তার মেকআপ দিয়ে ইচ্ছামতো সাজুগুজু করছে। ড্রেসিং টেবিলে যত্ন করে সাজিয়ে রাখা নামি দামি ব্র্যান্ডের মেকআপ আইটেমগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। এমন দৃশ্য দেখে ফুলের ভীষণ রাগ উঠল। রেগেমেগে কিছু বলতে যাবে তার আগেই আবেশের মেজ খালার মেয়ে সুনেরা বলল, ফুল কিছু মনে করো না। আসলে আমি ভুল করে মেকআপ আর অর্নামেন্টেসের ব্যাগটা বাড়িতেই ফেলে এসেছি। ফুল এবার জিজ্ঞাসু দৃষ্টিতে আবেশের ছোট খালার দুই মেয়ের দিকে তাকালো। মেয়ে দুটোর মধ্যে একজন ফুলের সমবয়সী হবে, আরেকজনের বয়স 13 হবে হয়তো। ফুলের চাহনি দেখে তারা দুজন জোরপূর্বক হাসল। ফুলের সমবয়সী দেখতে মেয়েটা, যার নাম হলো মেহেক। সেই বেলালা। তোমার মেকআপ আইটেমগুলো অনেক ভালো ব্র্যান্ডের, সেই জন্য আমরাও। এরই মাঝে আবেশের রুক্ষ কণ্ঠ ভেসে এলো। ভালো ব্র্যান্ডের হলেই কি অনুমতি ছাড়া অন্য কারো জিনিস ব্যবহার করতে হবে? হাতে থাকা মেডিসিনের ব্যাগটা টেবিলের উপর রেখে আবেশ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। সুনেরা, মেহেক আর মাহির উদ্দেশ্যে বলল, নিজেদের ভালো চাইলে যত দ্রুত সম্ভব এগুলো পূর্বের জায়গাতে গুছিয়ে রেখে এই রুম থেকে বের হ। আবেশের ধমক খেয়ে তিনজনই সবকিছু গোছাতে শুরু করল। থাক আবেশ ভাই, আমার সমস্যা নেই। সাজতেন দেও তাদেরকে। ফুলের কথা শুনে তারা তিনজন বেশ খুশি হল। আবেশ একটা শ্বাস ফেলে ফুলের সামনে এসে দাঁড়ায়। মাঝে মাঝে প্রতিবাদও করতে হয় ফুল। সবকিছু সহ্য করতে নেই। আমি যার কাছ থেকে সব শিখেছি সে যে আমাকে প্রতিবাদ করতে শেখায়নি আবেশ ভাই। ফুপি আসেনি এখনো? ফুল জানে না কেন, কিন্তু তার গলা আটকে এলো। মায়ের কথা মনে পড়তেই কান্না পেয়ে গেল। তার মা প্রায়ই উধাও হয়ে যায়। কোথায় যায় সে জানে না। আজকে সারাটা দিন সে মায়ের মুখটা পর্যন্ত দেখেনি। এই ব্যাপারে হাজারবার জিজ্ঞেস করলেও আজ অবধি কোনো উত্তর মেলেনি। বরাবরই তার মা রেহানা বেগম কথাটা এড়িয়ে গেছেন। আবেশ বোধহয় ফুলের মন খারাপ টের পেল। সে আলতো হাতে ফুলকে নিয়ে টেবিলের কাছে এলো। মেডিসিনের পাতা থেকে একটা ট্যাবলেট খুলে ফুলের হাতে ধরিয়ে দিল। এটা খেয়ে নে, ব্যথা কমে যাবে। আচমকাই ফুলের চোখজোড়া ভরে উঠল। টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আবেশ তার মুখটা দুহাতে রাজলায় নিয়ে আদুরে গলায় বলল, আমি ফুলের কান্না নয়, হাসি দেখতে চাই। ফুলের হাসি আমার ভীষণ প্রিয়। মুহূর্তেই ফুল কান্নার মাঝেই হেসে ওঠে। আবেশ ঘুরে যায় টেবিলের দিকে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে ফুলের হাতে দিয়ে বলে, খেয়ে রেস্ট নে। আবেশ রুম থেকে বেরিয়ে গেল। ফুল ট্যাবলেটটা খেয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। তার ভালো লাগছে না। তাই ভাবল, সে আর রেডি হবে না। নিচে যাওয়ার থেকে রেস্ট নেওয়া উত্তম। ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। সে রেস্ট নেয়ার লক্ষ্যে বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই মেহেক চিল্লিয়ে ওঠে, এই ফুলা। তুমি এভাবে নেতিয়ে পড়ছো কেন? রেডি হবে না? ফুল কোলবালিশে মুখ গুজে বলল, না, আমার দায়িত্বটা মামি সামলে নিয়েছেন। আমার আর যাওয়ার প্রয়োজন নেই। তোমরা গিয়ে এনজয় করো। মেহেকের মুখটা ছোট হয়ে গেল। অভিমানী সুরে বলল, এটা কেমন কথা? তুমি হলে গিয়ে আমাদের গুরু। তুমি না গেলে কিভাবে হবে? এহেন কথা শুনে ফুল মুখ তুলে সরু চোখে মেহেকের পানে তাকায়। মেহেকের সাথে এবার মাহিও তাল মেলাল। হ্যাঁ ফুল আপু, তুমি আমাদেরকে গাইড না করলে আমরা তো একদমই নাচতে পারবো না। Kelowna. সুনেরা মলিন গলায় বলল, তোমার মেকআপ প্রোডাক্টগুলো অনুমতি ব্যতীত ইউজ করার কারণেই কি তুমি রাগ করেছ? ফুল তড়িৎ গতিতে উঠে বসল। আরে না সুনেরা আপু, আমি কিছু মনে করিনি। আসলে আমি হাতে ব্যথা পেয়েছি। তাছাড়া আমার শরীরটাও ভালো নেই। এবার তিনজনই ফুলকে জোর করতে লাগলো, প্লিজ ফুল চলো। দরকার হলে আমরা তোমাকে রেডি হতে সাহায্য করব। কথাটা বলেই মেহেক ফুলের বাহু ধরে টানতে লাগলো। ফুল আর না করতে পারল না।
বদ্ধ রুমের শীতল তাপমাত্রার মাঝেও শার্টলেস বসে আছে উদ্যান। পুরো নাম তেহজিব উদ্যান খানজাদা। মেক্সিকোতে 15 বছরের অধিক সময় কাটানোর ফলস্বরূপ তাকে কিছুটা মেক্সিকানদের মতো লাগে। যদিও জন্মগতভাবেই তার চোখজোড়া বাদামি রঙের। পুরোপুরি বাদামি নয়, বাদামি কালোর সংমিশ্রণ। যদিও বা কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলোর জন্য তার সেই চোখজোড়া সহসা পরিলক্ষিত হয় না। হানি স্কিন টোন, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার সুঠাম দেহের অধিকারী। চোখমুখে গাম্ভীর্য ঠিকরে পড়ছে। মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকেই তার চোয়াল শক্ত হয়ে আসছে। আবার কখনো কখনো জিহ্বার অগ্রভাগ গালের ভেতরের দেয়াল স্পর্শ করছে। নিঃশব্দ রুমজুড়ে শুধু কি বোর্ড প্রেসের আওয়াজ। হয়তো খুব গুরুত্বপূর্ণ কাজে ডুবে আছে সে। এরই মাঝে একদম হঠাৎ করেই তীব্র গানের শব্দ ভেসে এলো। মনোযোগে বিঘ্ন ঘটতেই উদ্যানের হাতের আঙুল থেমে গেল। কিছুক্ষণ স্থির থেকে দৃষ্টি নিক্ষেপ করল কাঠের তৈরি শক্তপোক্ত বন্ধ দরজার দিকে। মুহূর্তেই তার শক্ত চোয়াল পুনরায় দৃশ্যমান হল। সে বেশ খানিকক্ষণ সেভাবেই থম মেরে বসে রইল। কিন্তু সময়ের ব্যবধানে সাউন্ড বক্সের আওয়াজ আরও বেড়ে গেছে। উদ্যান এবার বসা থেকে উঠে দাঁড়াল। একটা ধূসর রঙা শার্ট গায়ে জড়িয়ে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। দোতলার সিঁড়ির কাছে আসতেই সে থেমে যায়। সামনেই আবেশ হাসি মুখে দাঁড়িয়ে আছে। আবেশের দৃষ্টি অনুসরণ করে উদ্যান বড় লিভিং রুমের দিকে তাকায়। সেদিকে তাকাতেই তার চাহনি নিগুড় হল। নিচে যৌথভাবে নাচ পরিবেশন করছে ফুল, মেহেক, মাহি, সুনেরা সহ আরও কয়েকজন মেয়ে। ফুলের পরনে সোনালি রঙা পার্টি ড্রেস। হাঁটু অবধি লম্বা চুলগুলো কার্ল করার ফলে চুলগুলো কোমরের কিছুটা নিচ অবধি গুটিয়ে এসেছে। ফুল গানের তালে নেচে উঠল। Sabki baratain ayi. Sabki baratain ayi doli tu bhi lana. Dulhan banik humko raja jila jana. Sabki baratain ayi. অর্থ, সবার বরযাত্রী এসেছে। সবার বরযাত্রী এসেছে, তুমিও এবার পালকি নিয়ে এসো। আমাকে বধূ করে, নিজের সাথে নিয়ে যাও। সবার বরযাত্রী এসেছে। উদ্যান সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এরই মাঝে আবেশ দ্রুতপায় নিচে নেমে ফুলের সাথে নাচতে লাগল। ইংরেজি জন্য অর্থ দিলাম। অর্থ, প্রতিশ্রুতিগুলো আমিই পূরণ করব। কিছুটা অপেক্ষা করো, প্রিয়তমা। তোমাকেই বধূ বানাবো। পালকি তো অনেক আগেই প্রস্তুত। যখন তুমি ফোন করেছিলে, তখন থেকেই। শেরওয়ানি রাস্তায় আসছে। সেহরাও অর্ডার করে দিয়েছি। সবার বরযাত্রী এসেছে। সবার বরযাত্রী এসেছে, আমিও পালকি নিয়ে আসব। তোমাকে বধূ বানিয়ে নিজের সাথে নিয়ে যাব। সবার বরযাত্রী এসেছে। নাচ শেষ হতেই চারপাশ থেকে করতালির আওয়াজ ভেসে আসে। ফুল তো আবেশের দিকে তাকিয়ে হাসছে। আর আবেশও তার হাসি মন ভরে দেখছে। অনবরত হাততালির আওয়াজে ফুল হাসতে হাসতেই আশেপাশে তাকালো। কিন্তু আশেপাশের সবার হাততালি তো থেমে গেছে। তাহলে কোথা থেকে এই একটানা হাততালির শব্দ আসছে? ফুল হঠাৎ করেই দোতলার দিকে তাকাতেই তার হাসি মিলিয়ে গেল। উদ্যান এখনো একই ছন্দে হাততালি দিয়েই যাচ্ছে। ফুল কয়েকটা শুষ্ক ঢোক গিলল কিন্তু লাভ হল না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ। সেই নিস্তব্ধতার মাঝে হাততালির শব্দগুলো ফুলকে ভীষণভাবে প্রভাবিত করছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে কিন্তু পা জোড়া জমে গেছে। তার মন চাইছে পালিয়ে যেতে, তবে শরীর চাইছে অবশ হয়ে যেতে। সমস্ত শক্তি হারিয়ে ফুল ফ্লোরেই বসে পড়ল। আবেশ তাকে সামলানোর চেষ্টায় তার কাঁধে হাত রাখতেই হাততালির শব্দ আরও প্রকোপ হল। ফুলের চোখজোড়া এখনো উদ্যানের দিকেই নিবন্ধ। আপাতত চোখ সরানো নিরাপদ নয়। চোখ সরানো মাত্রই যদি উদ্যান এসে তার গলা চেপে ধরে? এত ভয়ের মাঝেও তার মনে শুধু একটাই প্রশ্ন। উদ্যান এ বাড়িতে আসার 2 সপ্তাহ হয়েছে। এর মাঝে উদ্যান বেশি হলে 2-3 রাত বাড়িতে থেকেছে। সে তো জানে উদ্যান রাতে বাড়িতে থাকে না। তার উপর মাহবুবা সুলতানা বলেছিলেন উদ্যান এই অনুষ্ঠানে থাকবে না। সেই হিসেবে ফুল তো ধরেই নিয়েছিল উদ্যান তাকে মাতারা চিহ্নর আর পরপরই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। ফুলের ভাবনার মাঝেই সে লক্ষ্য করল উদ্যান হাততালি দিতে দিতে নামার জন্য সিঁড়ির দিকে অগ্রসর হচ্ছে। ফুল এবার অজান্তেই আবেশের হাত সরিয়ে দিয়ে পিছিয়ে যেতে লাগল। ভয়ের চোটে সে মেহেন্দি আর্টিস্টের হাত থেকে মেহেন্দির কোণ ছিনিয়ে নিয়ে মেলোর হাতে দিতে লাগল। কিন্তু তার চোখ তো উদ্যানের গতিবিধি পর্যবেক্ষণ করছে। উদ্যান যত এগিয়ে আসছে তার হৃৎস্পন্দনের গতি তত বাড়ছে। এভাবে বেখেয়ালি হয়ে মেহেন্দি দিতে গিয়ে এক পর্যায়ে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ফুল মেলোর হাত চেপে ধরল। নাচের সুবিধার্থে হাতের ব্যান্ডেজ খুলেই সে নিচে নেমেছিল। যার ফলে মেলোর হাতে তালুর মেহেন্দির ছাপ ফুলের হাতেও লাগল। মেলো চিল্লিয়ে উঠতেই ফুল চেতনা ফিরে পায়। তৎক্ষণাৎ সে মেলোর হাত ছেড়ে দেয়।
উদ্যানের থেকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকাতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেলোর হাতের তালুতে তেহ লেখা ছিল, সেটা পুরোটাই ফুলের হাতেও লেগে গেছে। ফুল এবার ডুকরে কেঁদে উঠল। উদ্যান সিঁড়ি বেয়ে নিচে নামতেই মাহবুবা সুলতানা দ্রুত পায়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। আর এদিকে আবেশও ফুলকে আড়াল করে তার সামনে এসে দাঁড়িয়েছে। আবেশের পেছনে থেকে ফুল উকি দিয়ে উদ্যানের দিকে তাকাতেই দেখল উদ্যানের সেই নিগুড় দৃষ্টি তার দিকেই স্থির। ফুল ভয় পেয়ে পুরোপুরি ভাবে আবেশের পেছনে লুকিয়ে পড়ল। মাহবুবা সুলতানা হয়তো কিছু বলছেন, কিন্তু উদ্যান দায়সারা ভাবে দাঁড়িয়ে আছে। প্রায় অনেকক্ষণ পর উদ্যান পুনরায় সিঁড়ির দিকে পা বাড়ায়। তখনই ফুল আবারও উকি দিয়ে উদ্যানের দিকে তাকাতেই উদ্যানের পা থেমে গেল। ঘাড় বাঁকিয়ে সরাসরি ফুলের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, অরেঞ্জ জুস আর আইস নিয়ে আমার রুমে আয়। উদ্যানের গা ঝালানো কথার প্রেক্ষিতে আবেশ নিজেকে সামলাতে পারল না। প্রচণ্ড বিরক্তি মিশিয়ে বলল, লিসেন, ও এই বাড়ির কাজের লোক নয়। বাড়িতে কাজের লোকের অভাব নেই, তাদেরকে বলুন। উদ্যান এবার আবেশের দিকে তাকালো। অবশ্য চুলের জন্য উদ্যানের চোখ ভালো করে দেখা গেল না। উদ্যান প্রতিক্রিয়া না করে চোখ সরিয়ে মাহবুবা সুলতানার দিকে তাকায়। মাহবুবা সুলতানা একটা ঢোক গিলে মৃদু গলায় বললেন, তুমি নিজের রুমে যাও, ফুলকে পাঠিয়ে দিচ্ছি। উদ্যান এক মুহূর্ত অপেক্ষা করল না। হনহনিয়ে নিজের রুমে চলে গেল। সে চলে যেতেই আবেশ ফুলকে টেনে সামনে আনল। ডিনার করেছিস? ফুল হ্যাঁ বোধক মাথা নাড়ে। গুড, নিজের রুমে যা। ফুল চলে যেতে উদ্যত হওয়া মাত্রই মাহবুবা সুলতানা বলে উঠলেন। উদ্যান জানিয়ে যেতে বলল সেগুলো নিয়ে যা। ফুল ধরফরিয়ে মাহবুবা সুলতানার দিকে তাকালো। তার মামি তাকে মনস্টারের গুহায় যেতে বলছে? বিশ্বাসই হচ্ছে না। ফুল তুই রুমে যা। আবেশের কথায় মাহবুবা সুলতানা আশেপাশে থাকা সবার দিকে তাকিয়ে বললেন, সবাই নিজেদের রুমে চলে যাও। আজকে আর কিছু হবে না। সবাই এক এক করে চলে গেল। শুধু ফুল, আবেশ আর মেলো যেখানে ছিল সেখানেই স্থির হয়ে রইল। আবেশ ফুলের হাত ধরে নিয়ে যেতে চাইলে মাহবুবা সুলতানা ঠান্ডা গলায় বলে ওঠেন, ফুল, তুই সেটাই করবি যেটা আমি তোকে করতে বলেছি। ফুল মাথা নেড়ে আবেশের থেকে হাত ছাড়িয়ে নিল। তারপর কোনোদিকে না তাকিয়েই কিচেনের দিকে চলে গেল। আবেশ এতে ভীষণ রেগে যায়। মম, তুমি কেন ওই ছেলেটার উগ্রতাকে সমর্থন করছো? মাহবুবা সুলতানা তেতে উঠলেন। আমি তোকে উদ্যানের সাথে কথা বলতে নিষেধ করেছিলাম। তুই তারপরও কেন বললি? আর ওই ছেলেটা কাকে বলছিস? ভুলে যাস না, ও তোর বড় ভাই হয়। আবেশ ক্রোধের বশবর্তী হয়ে হেসে উঠল। আমার ভাই হলে কথা বলতে নিষেধ করছো কেন? ও আমার ভাই নয়। মুহূর্তেই ঠাস করে আওয়াজ হলো। সেই আওয়াজ শুনে মেলোর ভাবনায় ছেদ পড়ল। এতক্ষণ যাবৎ সে নিজের হাতের দিকে তাকিয়েছিল। তেহ লেখা অংশটা পুরোপুরি লেপ্টে গেছে, যা দেখে মনের কোণে অদ্ভুত অনুভূতি হানা দিচ্ছে। সে জানে এইসব অনুভূতি তার জন্য নিষিদ্ধ, তবে কেন কান্না করতে মন চাইছে? সে কাঁদতে চাইল, কিন্তু পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে পারল না। আবেশ গালে হাত দিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। চোখে এক আকাশ পরিমাণ বিস্ময়। তার মা এই প্রথম তার গায়ে হাত তুলেছেন। মাহবুবা সুলতানার চোখের কোণে পানি জমেছে, আড়ালে মুছে নিয়ে ভারী গলায় বললেন, যা ইচ্ছা কর গিয়ে, আমাকে আর মা বলে ডাকবি না। কথাটা বলেই মাহবুবা সুলতানা নিজের রুমের দিকে চলে গেলেন। আবেশ দিশাবিশা না পেয়ে মায়ের পিছু পিছু চলে গেল। যতই হোক মাকে সে ভীষণ ভালোবাসে। মায়ের অভিমান দীর্ঘস্থায়ী হতে দেওয়া যাবে না। সবাই চলে যেতেই মেলো বসা থেকে উঠে দাঁড়াল। লেহেঙ্গাটা হাঁটু পর্যন্ত তুলে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। আলতো হাতে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। দরজার ফাঁক দিয়ে উকি দিতেই শীষ বাজানোর শব্দ ভেসে এলো। সেই আওয়াজ শুনে ফুলের হাত পা কাঁপতে লাগল। ট্রে আর গ্লাস টালমাটাল হয়ে ঝনঝন শব্দ তুলল। উদ্যান আড়াআড়িভাবে বিছানায় শুয়েছিল, কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে দরজার দিকে তাকালো। ভেতরে আয়। ফুল একটা লম্বা শ্বাস টেনে ভেতরে ঢুকল। দ্রুত পায়ে টেবিলের দিকে এগিয়ে গেল। হাতে থাকা ট্রেটা সেখানে রেখে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তার আগেই উদ্যান দরজার সামনে এসে দাঁড়ায়। ফলস্বরূপ ফুল দুপা পিছিয়ে গেল। আমি তোকে যাওয়ার পারমিশন দিয়েছি? ফুল মাথা নেড়ে না বলতেই উদ্যান তীব্র বেগে তার গালজোড়া চেপে ধরল। তোর জিহ্বাটা একদম ইউজলেস। মুখ ফুটে উত্তর দিতে যখন এতই কষ্ট, তখন এই ইউজলেস জিনিসটা রেখে কি লাভ? কেটে ফেলি? ফুল ছটফট করতে লাগল। বহু কষ্টে উচ্চারণ করল, সরি মাস্টার, আমি আর মাথা নেড়ে উত্তর দেব না। উদ্যান ফুলকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল।
তাল সামলাতে ব্যর্থ হয়ে ফুল ছিটকে গিয়ে পড়ল ফ্লোরের উপর। ফ্লোরে চায়ের কাপের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে ছিল। একটুর জন্য ফুল সেগুলোর উপরে গিয়ে পড়েনি। তবে কোমরে ব্যথা পেয়ে ফুল গুমিয়ে উঠল। Ewa. উদ্যানকে নিজের দিকে অগ্রসর হতে দেখে ফুল পিছিয়ে যেতে লাগল। মেলোর হাতে মেহেন্দি দেয়ার দায়িত্বটা আমি তোকে দিয়েছিলাম। তুই সেটা না করে নাচানাচি করছিলি। তোর সাহসের প্রশংসা করতেই হচ্ছে। ফুল কান্না আটকে বলল, আমার হাতে ব্যথা ছিল, ভালো করে দিয়ে দিতে পারছিলাম না। সেই জন্যই মামি উঠে যেতে বলেছিল। উদ্যান খাটের কোনায় বসে পড়ল। তর্জনী আঙুল দ্বারা নিজের ওষ্ঠপুট ঘষতে ঘষতে বলল, অরেঞ্জ জুসটা রেডি করে আমার হাতে দে। ফুল এক হাতে কোমর চেপে ধরে উঠে দাঁড়ায়। টেবিলের দিকে পা বাড়াতেই উদ্যান বলে ওঠে, টেবিলের উপরে একটা বোতল রাখা আছে। অর্ধেক জুস ফেলে দিয়ে গ্লাসে আইস আর বোতলের লিকুইড মিশিয়ে ভালো করে মিক্সড কর। উদ্যানের কথা মতো ফুল টেবিলের সামনে এসে বোতলটির দিকে তাকালো। তখন তাড়াহুড়োয় সে এটা খেয়ালই করেনি। ফুল বোতলটার আকার দেখেই বুঝতে পারল এটা কোনো নেতারা চিহ্ন সাজাতীয় তরল। বোতলের গায়ে অপরিচিত ফন্টে লেখা টি। K Hacienda Anejo. কিরে এত সময় লাগছে কেন? উদ্যানের রুক্ষ সূক্ষ্ম ধমকে ফুল বরাবরের ন্যায় কেঁপে উঠল। কাপা কাপা হাতে বোতলটা খোলার চেষ্টা করতেই বুঝতে পারল এটা খোলা তার দ্বারা সম্ভব নয়। সে বোতলটা উদ্যানের সামনে ধরতেই উদ্যান অদ্ভুতভাবে তার দিকে তাকায়। সামান্য বোতল খোলার শক্তি নেই? 18 বছর ধরে তোকে খাইয়ে পড়িয়ে লাভের লাভ তো কিচ্ছু হলো না দেখছি। উদ্যান ফুলের হাত থেকে বোতলটা নিতেই ফুল বিড়বিড় করে বলে উঠল, আপনি দেখতে পান বলে তো মনে হয় না। চোখজোড়া আদৌ আছে তো? উদ্যান বোতল খুলতে গিয়েও থেমে গেল। গম্ভীর কণ্ঠে বলল, তোর স্কালের ভেতর মস্তিষ্ক আছে বলেও তো আমার মনে হয় না। মাথা ফাটিয়ে দেখব ভাবছি। ফুল তবদা খেয়ে গেল। এত আস্তে বলা কথাটাও মনস্টারটা শুনে ফেলল। আর শুনেও এমন শান্তভাবে ওয়ার্নিং দিল। উদ্যান একটা মোচড় দিয়েই বোতলটা খুলে ফেলল। তারপর ফুলের হাতে দিয়ে বলল, শান্ত আছি থাকতে দিস, নয়তো সত্যি সত্যিই তোর মাথা ফাটিয়ে ফেলব। ফুল তৎক্ষণাৎ বোতলটা নিয়ে ফিরে গেল। তারপর উদ্যানের কথা মতো অর্ধেকটা জুস ফেলে দিয়ে সেই তরল আর আইস কিউব দিয়ে ভালোভাবে নাড়তে লাগল। উদ্যান হাত বাড়িয়ে ইশারা করতেই গ্লাসটা তার হাতে ধরিয়ে দিল ফুল। এবার আমি যাই? উদ্যান গ্লাসে চুমুক দিয়ে ধীরেসুস্থে বলল, খুব তাড়া দেখছি। ইম্পর্ট্যান্ট কাজ আছে নাকি? ফুল মিথ্যা মিথ্যা হাই তুলে বলল, না মাস্টার, তেমন কিছু না। আসলে এখন মাঝরাত তো তাই ঘুম আসছে। উদ্যান ফের নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর অদ্ভুত গলায় প্রশ্ন ছুড়ল, ডেসপাসিটো গানটা শুনেছিস? কথাটা শুনে ফুলের মুখ হা হয়ে গেল। চোয়ালটাও খসে পড়ার উপক্রম। সে তড়িৎ গতিতে মাথা ঝাঁকিয়ে বলতে লাগল, তওবা তওবা, আমি ওসব গান শুনি না মাস্টার। উদ্যান কাঠখোট্টা গলায় বলল, তোর রিয়েকশন দেখে বুঝলাম যে গানটা শুনেছিস। অ্যাকচুয়ালি ওটা আমার ফেভারিট সং। ফুল এবার শুকনো ঢোক গিলল। মনস্টারের প্রিয় গান তেনার মতোই খতরনাক হবে সেটাই স্বাভাবিক। সে মুখে হাসি টেনে বলল, ওহ আচ্ছা। আসলে আমি তো খাঁটি বাঙালি তাই ওই টাইপের গানগুলো আমার সাথে ঠিক যায় না। আপনি তো দীর্ঘ সময় মেক্সিকোতে ছিলেন তাই হয়তো রুচিতে পরিবর্তন এসেছে। ফুল একনাগাড়ে কথাগুলো বলে থামল। স্বভাবতই সে মাঝে মাঝে একটু বেশি কথা বলে ফেলে। উদ্যানকে শান্ত দেখে সে যেন বলেই গেছে যে সে এখন মনস্টারের মুখোমুখি দাঁড়িয়ে আছে। স্প্যানিশ সং তোর কালচারের সাথে না গেলেও হিন্দি সং যে খুব যায় সেটা বেশ বুঝতে পেরেছি। ফুল থতমত খেয়ে গেল। সে বলেই গিয়েছিল তখন সে আর আবেশ হিন্দি গানে নেচেছিল। আমি হিন্দি ভাষা বুঝি তাই মাঝে মাঝে হিন্দি গানেও নাচা হয়। এখন থেকে স্প্যানিশ গানেও নাচবি? ফুল হকচকিয়ে তাকালো উদ্যানের দিকে। উদ্যান ডোন্ট কেয়ার ভাব নিয়ে মনের সুখে একের পর এক গ্লাসে চুমুক দিচ্ছে। আশা করি, আমার সামনে নাচতে তোর খুব একটা প্রবলেম হবে না। ড্যান্সারেরা তো সবার সামনেই নাচতে পারে। ফুল ঘাবড়ে গেল। এই উদ্যান কি এসব খেয়ে মাতাল টাতাল হয়ে গেল নাকি? আর সে যে ড্যান্সার সেটা উদ্যানকে কে বলল? যেই বলুন না কেন একদম ভালো করেনি। কি হলো বল? মাস্টার আমি ওসব গানে নাচতে জানি না। কথাটা শোনা মাত্রই উদ্যান হাতে থাকা গ্লাসটা ছুঁড়ে মারল ফ্লোরে। ফ্লোরের উপর আগে থেকেই ভাঙা চায়ের কাপের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখন আবার এই গ্লাসটাও উদ্যান ভেঙে ফেলেছে। ভীতসন্ত্রস্ত ফুল দু হাত দ্বারা কান চেপে ধরল। উদ্যান রাগে এবার গর্জে উঠল, ইউ ব্লাডি মিস্টেক! আর একবার আমার কথার উপর পাল্টা কথা বললে আইসোয়ার তোর জিভ কেটে ফেলব। ফুল কাঁপতে কাঁপতে কয়েক পা পিছিয়ে গেল। অবাধ্য চোখজোড়া ভিজে উঠল।
এই একটা উপায় তুই সম্পূর্ণ সুস্থভাবে এই রুম থেকে বের হতে পারবি। তাই ভালো করে নাচিস। যদি আমার পছন্দ না হয় তাহলে তোর কপালে দুঃখ আছে। ফুল এবার বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। এরকম একটা মনস্টারের সামনে সে কিভাবে নাচবে? তার তো এখনই হাত পা কাঁপছে। এই মনস্টারটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলতে চাইছে। কিন্তু কেন? জুতো খোল। ফুল অবাক চোখে উদ্যানের দিকে তাকাতেই উদ্যান নিজের জুতোটা খুলে তার মুখ বরাবর মারল। ফুল অবশ্য নিজের মুখ ঢেকে ফেলেছিল। জুতো খুলতে সমস্যা হলে জামা খুলে ফেল। এরকম একটা কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফুল। কতটা চরিত্রহীন আর লম্পট হলে একজন মামাতো ভাই তারই ফুপাতো বোনকে এভাবে বলতে পারে। সেটাই ভেবে পাচ্ছে না ফুল। সে কোনোমতে নিজের জুতো জোড়া খুলে ফেলল। কি বলতো মাস্টারের সামনে জুতো পরে নাচাটা দৃষ্টিকটু লাগে। এবার আমি গান শুরু করছি। বি কেয়ারফুল, মিস্টেক যেন না হয়। Despacito. ধীরে ধীরে। উদ্যান গেয়ে উঠতেই ফুল বর্ষর একটা ঝটকা খেল। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্যান তার দিকে অগ্রসর হতে লাগলো। হাত উঁচিয়ে নাচতে ইশারা করল। ফুল একটা বড় শ্বাস টেনে নাচতে লাগলো। Quairo respira tu quello despacito. Deja cuti diga cosas al ido. Para cuti acuid sino estas conmigo. আমি তোমার গলার ভাঁজে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে চাই। তোমার কানে কানে কিছু বলতে চাই, যাতে তুমি আমার অবর্তমানেও আমাকে ভুলতে না পারো। ফুলের শরীর শিউরে উঠল। যদিও সে বহু আগে জনপ্রিয়তার রহস্য খুঁজতে গিয়ে শুধুমাত্র একবার অনুবাদ সহ গানটা শুনেছিল, তবুও তার মনে হচ্ছে সে অর্থ বুঝতে পারছে। ফুলের স্টেপগুলো পারফেক্ট হওয়াতে উদ্যানের ভালো লাগছে না। ফুল ভুল না করলে উদ্যান তাকে শাস্তি দেবে কিভাবে? কষ্ট দেবে কিভাবে? ফুলের কান্না না দেখলে তো তার মাথায় খারাপ হয়ে যাবে। উদ্যান ফুলের সামনে গিয়ে দাঁড়ায়। Despacito. Quairo desnudata besos despacito. Firma las paredes de tu laberinto. Y hasa de tu cuerpo todo un manuscrito. ধীরে ধীরে। আমি চুমু খেতে খেতে তোমাকে উন্মুক্ত করতে চাই। তোমার গোলকধাঁধার দেয়ালে নিজের চিহ্ন রাখতে চাই। তোমার শরীরকে সম্পূর্ণ পাণ্ডুলিপিতে রূপ দিতে চাই। উদ্যান হঠাৎ করেই থেমে গিয়ে ফুলের আরো কাছে যেতে লাগলো। তাকে কাছে আসতে দেখে ফুল পিছিয়ে যেতে লাগলো। কিছুটা পিছিয়ে যেতেই ফ্লোরে থাকা একটা কাচের টুকরো তার ডান পায়ে ঢুকে গেল। সাথে সাথেই উদ্যান সন্তুষ্ট হয়ে খাটের দিকে চলে গেল। সে সামনে থেকে সরে যেতেই ফুল নিজের পা চেপে ধরে নিচে বসে পড়ল। দূর হ আমার চোখের সামনে থেকে। উক্ত কথাটি শুনে ফুল টলমল নয়নে তাকালো সামনে বসে থাকা পাষণ্ড পুরুষটির দিকে। কম্পিত কণ্ঠে বলল, আপনি ইচ্ছা করে এমনটা করেছেন তাই না? উদ্যান উত্তর দিল না, উদ্দেশ্যহীন ভাবে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। Fula. ডাক শুনে ফুল দরজার দিকে তাকালো। আবেশ হন্তদন্ত হয়ে একছুটে ফুলের সামনে এসে বসল। ফুলের পায়ের অবস্থা দেখে তার মাথায় আগুন জ্বলে উঠল। তার পিছু পিছু মাহবুবা সুলতানাও এসেছেন, কিন্তু দরজা পর্যন্ত এসেই থেমে গেছেন। এটা কিভাবে হলো ফুল? ফুল আঙুল দিয়ে ফ্লোরের দিকে ইশারা করে কান্নাজড়িত কণ্ঠে বলল। ফ্লোরে কাঁচ ভাঙা ছিল। নাচের এক পর্যায়ে উনি আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি পিছিয়ে যেতেই পায়ে কাঁচ ঢুকে যায়। আবেশ বসা থেকে উঠে উদ্যানের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি কি করেছেন ফুলের সাথে? উদ্যান অনুভূতি শূন্য চোখে আবেশের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলে উঠল, সেটাই করেছি যেটা তুমি ওর সাথে করেছিলে। প্রথমবার উদ্যান কথা বলেছে আবেশের সাথে। আর এই প্রথমবারই আবেশ পুরোপুরিভাবে উদ্যানের চোখজোড়া দেখতে সক্ষম হলো। লোকটার চোখ মারাত্মক, চোখ দিয়েই যেন সবকিছু ভস্ম করে দেয়ার ক্ষমতা রাখে। আবেশ এসব আজগুবি চিন্তা বাদ দিয়ে বলল, Main. আমি কি করেছিলাম ওর সাথে? ড্যান্স করেছিলে। আমিও সেটাই করার চেষ্টা করেছি, কিন্তু তোমার বোন আমার সাথে স্টেপ মেলাতে ব্যর্থ হয়েছে। বোন শব্দটা শুনে আবেশের চোখ বড় বড় হয়ে গেল। লোকটা যে তাচ্ছিল্য করে বোন বলেছে সেটা সে ভালোই বুঝতে পেরেছে। উদ্যান আবেশের পা হতে মাথা অবধি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বলল, কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয় জানো না? আবেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে জানে উদ্যান হয়তো ইচ্ছা করেই ফুলকে আঘাত করেছে, কিন্তু তার কাছে প্রমাণ নেই, তাছাড়া অনেক বুঝিয়ে শুনিয়ে মায়ের রাগ ভেঙেছে। এখন উদ্যানের সাথে তর্ক করতে গেলে মা আবারও রেগে যাবে। আবেশ পুনরায় ফুলের সামনে গিয়ে বসল। আলতো হাতে ফুলের ডান পা থেকে কাচের টুকরোটা একটানে বের করে ফেলল। তৎক্ষণাৎ ফুল আবেশের গলা জড়িয়ে ধরে গগনবিদারী চিৎকার দিয়ে উঠল। আবেশ তো ফুলকে সামলাতে ব্যস্ত, কিন্তু উদ্যানের দৃষ্টি তাদের দিকেই স্থির ছিল।
আর কেউ না দেখলেও মাহবুবা সুলতানা বিষয়টা লক্ষ্য করলেন। আবেশ ফুলকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে গেল। পুরোটা দৃশ্য উদ্যান মনোযোগ সহকারে দেখল। তারা চলে যেতেই মাহবুবা সুলতানার উদ্দেশ্যে উদ্যান বলে উঠল, আপনার ছেলে ভুল করে ফেলল। আপনার অন্তত ওকে সামলে রাখা উচিত ছিল। মাহবুবা সুলতানা সাহস সঞ্চয় করে উদ্যানের সামনে এসে দাঁড়ালেন। আবেশের মা হয়ে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা। তুমি ফুলকে ভিক্ষা দেও। যেই জিনিস আমার নয় সেই জিনিস আমি ভিক্ষা দেব কিভাবে? মাহবুবা সুলতানা অবাক চোখে তাকালেন। ক্ষীণ স্বরে আওড়ালেন, তার মানে তুমি আবেশের থেকে ফুলকে কেড়ে নেবে না? Uhu. মাহবুবা সুলতানার মুখ জ্বলজ্বল করে উঠল, কিন্তু উদ্যানের পরবর্তী কথাটা শুনে সেই উজ্জ্বলতা মুহূর্তেই ম্লান হয়ে গেল। কেউ যদি জেনেশুনে নিজের গলায় ছুরি চালাতে চায় আমি কেন বাধা দেব? তাছাড়া আপনার ছেলে কে হয় আমার? আমি কেন তার ভালো চাইব? Main. মানেটা আপনার অজানা নয়। সব জানেন আপনি। আমি কি চাই সেই সম্পর্কেও ধারণা আছে আপনার। সবকিছু জানার পরেও যেচে পড়ে ছেলের জন্য মরণাস্ত্র ভিক্ষা চাইছেন। ভাবতেই ফানি লাগলো। মাহবুবা সুলতানা শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে অসহায় কণ্ঠে বললেন, তুমি ফুলকে মেয়ে চিহ্ন রে ফেলতে চাও? ফ্লোরের উপর পড়ে থাকা রক্তের ফোঁটাগুলোর দিকে তাকিয়ে উদ্যান অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, আমি ওকে বারবার মাতারা চিহ্ন রতে চাই, প্রতি মুহূর্তে মাতারা চিহ্ন রতে চাই। ওকে একবার মেয়ে চিহ্ন রে আমি তৃপ্তি পাব না। মাহবুবা সুলতানার আত্মা কেঁপে উঠল। উদ্যান চোখ সরিয়ে আবারও তার দিকে তাকালো। ওর সাথে যুক্ত থাকা প্রত্যেকেও সেই মরণ যন্ত্রণা ভোগ করবে। এখন চয়েজ আপনাদের। মাহবুবা সুলতানা ফ্লোরে বসে পড়লেন। ফুলের কোনো দোষ ছিল না বাবা। তুমি ওকে শাস্তি দিও না। উদ্যান তাচ্ছিল্যের স্বরে বলল, সর্বপ্রথম মাটির দোষ ছিল, তারপরের দোষটা ছিল গাছের। যেখানে পুরো ভিত্তিটাই দোষের মূল সেখানে ওর অস্তিত্বটাই মস্ত ভুল। উদ্যান উঠে দাঁড়ালো। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পূর্বে থেমে গিয়ে বলল, রুমটা ক্লিন করিয়ে রাখবেন। আমি ফিরে এসে যেন ফ্লোরে পড়ে থাকা নোংরাগুলো না দেখি। কোলবালিশ জড়িয়ে ধরে ব্যথা নিবারণের চেষ্টা করছে ফুল। কিন্তু আবেশ যতবার ক্ষতস্থানে মলমের প্রলেপ লাগাচ্ছে ততবারই সে ককিয়ে উঠছে। আর একটু সহ্য কর হয়ে গেছে। আবেশ ফুলের পায়ে ব্যান্ডেজ প্যাচিয়ে ফুলের সামনে এসে দাঁড়ালো। ভেজা নেত্র দয় মুছে দিতে দিতে বলল, কান্না করলে তোকে খুব বাজে দেখায়। ফুল চোখ তুলে আবেশের দিকে তাকায়। আবেশের চুলগুলো ততটা বড় নয়, আবার ছোটও নয়। স্বাভাবিক স্টাইলে কাটিং করা, উদ্যানের মতো অদ্ভুত দেখায় না। চোখজোড়া স্পষ্ট দেখা যায়। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। গায়ের রং ফর্সা, সব মিলিয়ে আবেশ সুদর্শন দেখতে। উদ্যানের মতো অতটা লম্বা না হলেও আবেশের উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। মনস্টারটা কবে যাবে আবেশ ভাই? আমাকে কবে মুক্তি দেবে? আবেশ ঠোঁটের কোণে হাসি টেনে বলল, জানি না, তবে তুই চিন্তা করিস না, আমি থাকতে আর কেউ তোকে কষ্ট দিতে পারবে না। ফুল নাক টেনে বাচ্চাদের মতো বলল, সত্যি বলছো? কিন্তু তুমি ওই মনস্টারকে কিছু বললে তো মামি তোমাকে বকবে। আমি চাই না আমার জন্য মামি তোমাকে বকুক। আমি মমকে সামলে নেব। তাছাড়া ডেভিলটা তো বিয়ে করেই নিচ্ছে। তোর পেছনে লাগার টাইম পাবে না। আবেশ দেয়ালে ঝোলানো ঘড়িটায় চোখ বুলিয়ে নিল। এখন রাত 1টা বাজে। ডেভিলটা বিয়ে করে নেয়া মাত্রই আমি মমের কাছে একটা আবদার করব। ফুলের চোখে বিস্ময় ফুটে উঠল। কি আবদার করবে তুমি মামির কাছে? আগে বল আমাকে তোর কেমন লাগে? ফুল লাজুক হেসে বলল, এটা কেমন প্রশ্ন আবেশ ভাই? আবেশ একটু বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল, আমি জানি আমাকে তোর খারাপ লাগে না। কিন্তু আজকে আমার একটা জিনিস খারাপ লেগেছে। কি জিনিস? ডেভিলটা যখন তাচ্ছিল্য করে তোকে আমার বোন হিসেবে আখ্যায়িত করেছিল তখন আমার একটু খারাপ লেগেছে। খারাপ লাগার কি আছে? অবশ্যই আছে। তুই আমার ফুফাতো বোন, সেই হিসেবে আমি তোর সাথে নেচেছি বলে ওই ডেভিলটাও তোর সাথে নাচার সাহস পেয়েছে। আফটার অল ডেভিলটা আমার আপন ভাই। তাই তোর উপর আমাদের অধিকারটাও সমান। কিন্তু আমি এটা সহ্য করতে পারবো না। আমি তোর উপর সর্বোচ্চ অধিকার চাই। যাতে আমি খুব সহজেই তোকে ডেভিলটার হাত থেকে বাঁচাতে পারি। আবেশের দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল ফুল। আবেশের বলা কথাগুলো তার মাথার উপর দিয়ে গেছে। একটু সহজ ভাষায় বলবে? সহজ ভাষায় আপাতত বলছি না। আগে মমকে বলবো তারপর তোকে। ফুল নিজের গালে থাকা আবেশের হাতের উপর হাত রেখে বলল, কিন্তু মনস্টার তো এই বাড়িতেই থাকবে তাই না?
তুমি যাই করো না কেন মনস্টারের সাথে এক বাড়িতে আমি শান্তিতে থাকতে পারবো বলে মনে হয় না। আমি তো ঠিক করে নিয়েছি মনস্টার এই বাড়িতে থাকলে আমি মাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। নিজের বাড়ি বলে তোমার উন্মাদ ভাইয়ের অনেক দেমাগ। আমিও দেখব এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমাকে সে কিভাবে টর্চার করে। আবেশের ঠোঁটে লেগে থাকা হাসি আরো প্রসন্ন হলো। ফুলের মাথায় হাত বুলিয়ে বলল, ভুলে যাস না ফুল, আমিও এই বাড়ির ছেলে। সেই হিসেবে আমারও অধিকার আছে। অবশ্যই আছে আবেশ ভাই। তোমার অধিকার আছে বলেই হয়তো মনস্টারটা তোমার সাথে বাজে বিহেভ করে না। আমার সেই অধিকার থেকেই তুই আর ফুপি এই বাড়িতে থাকবি ফুল। তবুও যদি কোনো কারণে থাকতে না পারি তাহলে আমি নিজেই তোকে আর ফুপিকে নিয়ে অন্যত্র চলে যাব। না আবেশ ভাই, তা হয় না। তুমি কেন আমাদের জন্য নিজের বাড়িঘর ছাড়বে? আবেশ ফুলের সামনে থেকে সরে ফুলের পাশে এসে বসল। এদিকে সে সরে যেতেই ফুলের নজর গেল দরজার দিকে। এতক্ষণ আবেশের জন্য সে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা উদ্যানকে দেখতে পায়নি। উদ্যানকে দেখে ফুলের গলা শুকিয়ে এলো। উদ্যান অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। আমি তোর জন্য সবকিছু ছাড়তে পারবো ফুল। আমি সবসময় তোকে আগলে রাখবো। কথাটা বলেই আবেশ ফুলের দিকে তাকায়। ফুলকে ভয়ার্ত চোখে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে সে নিজেও দরজার দিকে তাকালো। উদ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে আবেশ নিজেও কিছুটা ঘাবড়ে গেল। কিন্তু উদ্যান কোনরূপ প্রতিক্রিয়া করল না। ধূপধাপ পা ফেলে নিজ গন্তব্যে চলে গেল। সে চলে যেতেই ফুল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডেভিলটা কিছু শুনেছে বলে মনে হয় না। আবেশের কথার সাথে ফুল একমত হতে পারল না। তার মনে পড়ে গেল তখন উদ্যান তার বিড়বিড় করে বলা কথাটাও শুনতে পেয়েছিল। সকাল 7টা। আকাশের পূর্বদিকে সূর্য নিজের রক্তিম আভা ছড়িয়ে দিয়েছে। বন্ধ জানালার পর্দা ভেদ করে সেই আভা রুমে প্রবেশ করতে পারছে না। খাটের উপর ঘুমিয়ে আছে ফুল। নিস্তব্ধ রুমজুড়ে অন্ধকার রাজত্ব করছে। এমন সময় মাথায় কারো স্পর্শ পেয়ে ফুলের তন্দ্রায় বিঘ্ন ঘটে। পিটপিট করে চোখ মেলে সামনে কারো অবয়ব দেখে সে চিৎকার করতে যাবে তার আগেই সামনে বসে থাকা ব্যক্তিটি টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেয়। নরম গলায় বলে, ভয় পাস না, আমি এসেছি। মায়ের স্নিগ্ধ কণ্ঠ শুনে ফুলের ভয় কেটে যায়। বিছানা থেকে উঠে মায়ের গলা জড়িয়ে ধরে। মা, তুমি এসে গেছো? হুম, এসে গেছি। ফুল রেহানা বেগমকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। অভিমানী সুরে অভিযোগ করতে লাগল, তুমি জানো তোমার অবর্তমানে তোমার মেয়ের সাথে মনস্টারটা কি করেছে? রেহানা বেগম চমকালেন না, বরং বরাবরের ন্যায় শান্ত গলায় বললেন, জানি, ভাবি সব বলেছেন আমায়। তুমি কি এবারও কিছু বলবে না মা? রেহানা বেগম নিশ্চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর গম্ভীর গলায় বললেন, আমি যতদূর জানি উদ্যান বেশিদিন থাকবে না। আমি চাই না অশান্তি সৃষ্টি করতে। ভুলে যাস না তাদের কাছে আমরা ঋণী। তারা না থাকলে আমরা বহুদিন আগেই বিলীন হয়ে যেতাম। আমাদের মতো আগাছা আর পরগাছার মতো মানুষদের মুখে প্রতিবাদ শব্দটা মানায় না। মায়ের এমন তিক্ত বাণী শুনে ফুলের চোখের কোণে পানি জমল। রেহানা বেগম উঠে দাঁড়ালেন, দরজা অবধি এসে পুনরায় পিছু ফিরলেন। ফ্রেশ হয়ে নিচে যা। জানি পায়ে ব্যথা, তবুও রুমে বসে থাকিস না। রেহানা বেগম রুম থেকে বের হতেই মাহবুবা সুলতানা বলে উঠলেন, মেয়েটাকে এভাবে না বললেও পারতে। রেহানা বেগম শ্বাস ফেলে বললেন, আমি ওর ভালোর জন্যই বলেছি। উল্টো তুমি আবেশকে এভাবে বলতে পারছো না। এটা তোমার ব্যর্থতা। যদি প্রথম থেকেই সহ্য করা শেখাতে তবে আজকের দিনটা দেখতে হতো না। তোমার ছেলে তো প্রতিবাদী হয়ে উঠেছে ভাবি। কিভাবে সামলাবে তাকে? উল্টো তোমার ছেলের প্রতিবাদের জেরে আমার মেয়েটার জীবনে আরো অন্ধকার নেমে আসবে। ঘড়ির টিকটিক আওয়াজ জানান দিচ্ছে এখন বেলা 10টা বাজে। কিছুক্ষণ পরেই উদ্যান আর মেলোর গায়ে হলুদ। উদ্যান আর মেলোর বললে ভুল হবে। কারণ উদ্যান তো বাড়িতেই নেই। সে অবশ্য পূর্বেই জানিয়ে দিয়েছিল এসব আজগুবি রীতিনীতি সে পালন করবে না। শুধু বিয়েটুকুই করবে। তবুও মেলোর হলুদের আয়োজন বেশ তোড়জোড় সহিত করা হচ্ছে। লিভিং রুমের সোফায় বসে আছেন সুনেরার মা আর মাহবুবা সুলতানা। আপা, উদ্যান খানজাদা এত বছর পর টুক করে কোথা থেকে এসে হাজির হলো? মাহবুবা সুলতানা হলুদের বাটি সাজিয়ে রাখছিলেন। মার্জিয়া বেগমের কথা শুনে তিনি বিরস মুখে বললেন, সেটা তো আমার থেকে ভালো তোর জানার কথা। ছেলেকে মেক্সিকোতে পাঠিয়েছিলাম তোর কাছে। তুই আমার ছেলের সাথে কি করেছিস তা তো তুইই ভালো বলতে পারবি। মার্জিয়া বেগম থতমত খেয়ে গেলেন।
হ্যাঁ, এটা সত্যি যে উদ্যানকে তার কাছেই পাঠানো হয়েছিল, কিন্তু তারা তো 10 বছর আগেই সর্বস্ব হারিয়ে দেশে ফিরে এসেছে। যদিও উদ্যানকে সে মাত্র 1 বছরই নিজের কাছে রেখেছিলেন। তারপর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এটা অবশ্য কেউ জানে না। আর উদ্যানও মাহবুবা সুলতানাকে এই ব্যাপারে কিছু বলেছে বলে মনে হয় না। উদ্যানকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও মার্জিয়া বেগম প্রতি মাসে উদ্যানের খরচ চালানোর নাম করে দীর্ঘ 4টা বছর মাহবুবা সুলতানার থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিলেন। মাহবুবা সুলতানা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মার্জিয়া বেগম প্রসঙ্গ পাল্টে ফেলল। আচ্ছা আপা, সৎ ছেলেকে এমন বড় গলায় নিজের ছেলে বলতে খারাপ লাগে না? শুরুতে না হয় দুলাভাইয়ের চাপে বাধ্য হয়ে বলতে, কিন্তু এখনো বলার কারণ কি? মাহবুবা সুলতানার হাত থেমে গেল। চোখ মুখ লাল বর্ণ করতেই মার্জিয়া বেগম জোরপূর্বক হেসে বললেন, ক্ষমা করে দেও, আমি ওভাবে বলতে চাইনি। মাহবুবা সুলতানা আশেপাশে চোখ বুলিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমি জানি না তুই উদ্যানের সাথে ঠিক কি করেছিস আর জানতেও চাই না, কিন্তু তুই একটু আগে যা বললি তা দ্বিতীয়বার উচ্চারণ করলে আমি তোকে পুলিশে দেব। মার্জিয়া বেগম শুষ্ক ঢোক গিললেন। এরই মাঝে সুনেরা, মেহেক আর মাহি মেলোকে নিয়ে নিচে নেমে এলো। মেলোর পরনে হলুদ রঙের ভারী লেহেঙ্গা, সেই সঙ্গে কাঁচা ফুলের গয়না। তাদের পেছনে আবেশ ফুলকে ধরে ধরে নিয়ে আসছে, ফুলের পরনে বাকিদের মতো গোলাপি রঙা সিল্কের শাড়ি। শাড়ির সাথে ম্যাচিং করে একজোড়া ইয়ারিং পরেছে। এছাড়া তেমন কোনো সাজগোছও করেনি। আবেশ আলাদা করে গায়ে হলুদ উপলক্ষে বিশেষ কিছু পরেনি। জাস্ট একটা নীল রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে। আবেশ বিরক্তি মাখা কণ্ঠে আওড়াল, কেন যে এই অবস্থায় নিচে নামতে চাইছিস কে জানে। ফুল ফিচেল হেসে বলল, নিচে গায়ে হলুদের অনুষ্ঠান হবে আর আমি উপরে বসে থাকবো, তা কি করে হয় আবেশ ভাই? হাহ, টেবিলের গায়ে হলুদ নয়, মরিচ দেয়া উচিত। আবেশের কথা শুনে সবাই হেসে উঠলেও মিলো বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করল। তেহকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে না। সবাই হাসি থামিয়ে দিলেও ফুল মুখ টিপে হাসছে। আবেশ হালকা কেশে বলল, তা আপনার তেহ কোথায়? মেলো উত্তর দিল না। তাকে স্টেজে বসিয়ে গায়ে হলুদের পর্ব শুরু করা হবে এমন সময়ই তার ফোনে একটা কল আসে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তেহ লেখাটা দেখামাত্রই মেলোর মুখে হাসি ফুটে উঠল। সে তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানের কাছে ধরল। কিন্তু অপর পাশ থেকে উদ্যানের বলা কথাগুলো শুনে মেলোর মুখের হাসি মিলিয়ে যায়। তবে এসবের মাঝেও তাকে বেশ কঠোর দেখাচ্ছে। সে এখানে এসেছে উদ্যানের কাজে সাহায্য করতে, তাই উদ্যানের কথার অবাধ্য হতে পারবে না। সর্বাবস্থায় তাকে উদ্যানের কমান্ড ফলো করতে হবে। উদ্যান কল কেটে দিলে মেলো কিছুক্ষণ থম মেরে বসে রইল। এমন সময়ই সুনেরা হাতে কিছুটা হলুদ নিয়ে মেলোর গালে ছোঁয়াতে উদ্যত হয়। কিন্তু মেলোর গালে হলুদ ছোঁয়ানোর পূর্বেই মেলো এক ঝটকায় তার হাত সরিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝে ওঠার আগেই সুনেরার হাতে থাকা হলুদটুকু গিয়ে ফুলের গলায় ছিটকে পড়ল। আশেপাশে থাকা প্রত্যেকে নিজেদের জায়গায় জমে গেল যেন। ফুল কাপা কাপা হাতে গলা স্পর্শ করল। তারপর হাতটা সামনে এনে লেগে থাকা হলুদটুকুর দিকে নির্লিপ্ততা ভঙ্গিতে তাকিয়ে রইল। নীরবতা ভেদ করে ফুল গর্জে উঠল, আপনি এটা কেন করলেন? ফুলের প্রশ্নে বাকি সবার হুঁশ ফিরল। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে মেলোর দিকে তাকাতেই মেলো বসা থেকে উঠে দাঁড়াল। কারো প্রশ্নের উত্তর না দিয়ে একছুটে নিজের রুমে চলে গেল। এদিকে ফুলের শরীর অবশ হয়ে আসছে। হলুদ লাগা অংশটুকু যেন জলে পড়ে খাক হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে না পেরে ফুল মেঝেতেই বসে পড়ল, সাথে সাথেই আবেশ তাকে ওঠাতে উদ্যত হয়। কিন্তু তাকে থামিয়ে দিয়ে রেহানা বেগম ফুলের সামনে বসে পড়লেন। নিজের শাড়ির আঁচল দিয়ে যত্ন সহকারে ফুলের গলায় লেগে থাকা হলুদটুকু মুছে দিলেন। যদিও হলুদের দাগ পুরোপুরি উঠল না। ফুলের ফর্সা গলায় হলুদের দাগ যেন আরো চকচক করছে। আজকে শুক্রবার, বাদ জুমার পর বিয়ের সময় ধার্য করা হয়েছিল। উদ্যান এখনো বাড়িতে ফেরেনি। মাহবুবা সুলতানা বেশ কয়েকবার কল দিলে উদ্যান রিসিভ করেনি। একদিকে মেলো দরজা আটকে বসে আছে, আরেকদিকে বিয়ের সময় ঘনিয়ে আসছে। খাওয়া দাওয়ার আয়োজন বাড়ির পাশের খোলা জায়গায় করা হয়েছে। আস্তে আস্তে লোকজন আসতেও শুরু করে দিয়েছে। সব মিলিয়ে বিচ্ছিরি একটা পরিস্থিতি। 1000 জনের উপরে দাওয়াত করা হয়েছে। খানাজাদা বংশ খুব নামি দামি বংশ। এই বংশের পূর্বপুরুষ জমিদার ছিলেন। সেই সময় এই বাড়িকে জমিদার বাড়ি হিসেবেই সবাই চিনত। কালের বিবর্তনে সেই নাম হারিয়ে গিয়ে খানাজাদা নিবাস নামে পরিচিতি পেয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। মাহবুবা সুলতানা ভাবনায় পড়ে গেলেন।
এখন কি হবে? উদ্যান কি তবে তাদের মান সম্মান ধূলিসাৎ করে দেয়ার লক্ষ্যেই দেশে ফিরেছে? মাহবুবা সুলতানা আবারও মেলোর দরজার সামনে এসে দাঁড়ালেন। নিজেকে ধাতস্থ করে দরজায় হাত রাখতেই দরজা খুলে যায়। মাহবুবা সুলতানা তাড়াহুড়ো করেই রুমে ঢুকলেন, কিন্তু মেলো রুমে নেই। সারা ঘর তন্নতন্ন করে খুঁজেও মেলোকে পাওয়া গেল না। সবচেয়ে বড় ব্যাপার হলো মেলোর জন্য কিনে রাখা বিয়ের বেনারসি গয়না সব অবলীলায় বিছানার উপর পড়ে আছে। এমন সময় সুনেরা হন্তদন্ত হয়ে রুমে ঢুকল। খালাম্নি, নিচে উদ্যান ভাই এসেছে। সুনেরার কথা শুনে মাহবুবা সুলতানা কাঠোকাঠ চোখে তাকালেন। সুনেরা জোরপূর্বক হেসে বলল, সরি খালাম্নি, ভুল করে ভাই বলে ফেলেছি। তোরা এত ভুল করিস কেন বলতো? জানিস তো ছেলেটা ভাই সম্বোধন সহ্য করতে পারে না। যাক, আমার সামনে বলেছিস ওর সামনে আমার বলে ফেলিস না যেন। সুনেরা হ্যাঁ বোধক মাথা নেড়ে আশেপাশে তাকিয়ে মেলোকে খুঁজতে লাগল। তার ভাবসাব দেখে মাহবুবা সুলতানা তাকে এক প্রকার টেনেটুনে রুম থেকে বের করে দিলেন। তারপর নিজেও রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। মেলো রুমে নেই। সে কি? কোথায় গেল? দরজা ভিড়িয়ে রেখে ব্যালকনি দিয়ে পালিয়ে গেছে। কি হা? সুনেরা প্রচণ্ড শোকড হয়ে গেল। মাহবুবা সুলতানা কয়েক কদম সামনে গিয়ে পিছু ফিরে বললেন, মেলো চলে গেছে, এই খবরটা যেন দোকান না হয়। সুনেরা মাথা নেড়ে হ্যাঁ বলল। মাহবুবা সুলতানা লিভিং রুমে এসে দেখলেন উদ্যান সোফায় বসে বসে ফোন টিপছে। মাহবুবা সুলতানা আশেপাশে তাকিয়ে দেখলেন আত্মীয় স্বজন দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। সে এসে উদ্যানের পাশে বসল। তোমার হবু বউ চলে গেছে। ব্যাপারটা তুমি জানো? উদ্যান মৃদুস্বরে বলল। Humor. মাহবুবা সুলতানা আশ্চর্য হলেন। তুমি ঠিক কি করতে চাইছো? উদ্যান ফোনটা রেখে মাহবুবা সুলতানার দিকে তাকায়। ঠিক তখনই স্যুট বুট পরা দুজন ভদ্রলোক বাড়ির ভেতর ঢুকল। উদ্যান ফোনটা রেখে মাহবুবা সুলতানার দিকে তাকায়। ঠিক তখনই স্যুট বুট পরা দুজন ভদ্রলোক বাড়ির ভেতর ঢুকল। তারা সোজা উদ্যানের সামনে এসে দাঁড়াতেই মাহবুবা সুলতানা হতভম্ব হয়ে গেলেন। দুজন লোকের মধ্যে একজন হচ্ছে তাদের পারিবারিক লয়ার, আরেকজন হচ্ছে তাদের ম্যানেজার। খানজাদা ফ্যাশন হাউস সহ পুরো দেশে মোট 5টি ব্র্যান্ডেড শোরুম আছে। এগুলো মূলত তাদের পারিবারিক বিজনেসের অংশ। এতদিন যাবৎ এগুলোর দায়িত্ব ম্যানেজারের উপর ছিল। এই ম্যানেজার ছিলেন উদ্যানের বাবা তাশরিফ খানজাদার বিশ্বস্ত বন্ধু। তাশরিফ খানজাদার অবর্তমানে ম্যানেজার হিসেবে তিনিই ব্যবসা দেখাশোনা করেছেন। তাদের দুজনকে একসাথে আসতে দেখে মাহবুবা সুলতানা ঘামতে লাগলেন। উদ্যান ঠিক কি করতে চাইছে বুঝতে না পারলেও সে খানিকটা আঁচ করতে পারছেন। তেহজিব খানজাদা, কেমন আছো? বহু বছর পর দেখা হলো। ম্যানেজারের কথার উত্তরে উদ্যান সোজা হয়ে বসল। আমি তো ভালো আছি আঙ্কেল। সমস্ত রেকর্ড গুছিয়ে এনেছেন তো? G. ম্যানেজার হাতে থাকা ফাইলগুলো খুলে দেখাতে চাইলে উদ্যান বাধা দিয়ে বলল, লাগবে না, আমি কিছুই দেখতে চাই না। আপনারা বসুন। ম্যানেজার আর লয়ার সামনে থাকা সোফায় বসলেন। লয়ার আঙ্কেল, আপনাকে যেসব পেপার রেডি করে আনতে বলেছিলাম এনেছেন? লয়ার হ্যাঁ বোধক মাথা নেড়ে কিছু পেপারস উদ্যানের সামনে থাকা টেবিলের উপর রাখলেন। উদ্যান পেপারসগুলো নেড়েচেড়ে দেখতে লাগল। মাহবুবা সুলতানা এবার লয়ারকে প্রশ্ন করলেন, এগুলো কিসের পেপার ভাই? লয়ার অবাক চোখে মাহবুবা সুলতানার দিকে তাকিয়ে বললেন, ভাবি আপনি কিছুই জানেন না? মাহবুবা সুলতানা জোরপূর্বক হেসে বললেন, না তো। কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাকি? লয়ার গুরুগম্ভীর কণ্ঠে বললেন, তেহজিব নিজের স্থাবর অস্থাবর সব সম্পত্তি দান করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কথাটা শুনে মাহবুবা সুলতানার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। কি হা? উদ্যান, তুমি এসব করতে পারো না। উদ্যান গম্ভীর গলায় বলল, আমি কি করতে পারি সেই সম্পর্কে ধারণা খুব শীঘ্রই পেয়ে যাবেন। মাহবুবা সুলতানার বুকের ভেতর ধক করে উঠল। তুমি কি চাও আমাকে বলো, আমি সব করব। শুধু আমাদেরকে নিঃস্ব করে দিও না বাবা। উদ্যান কিছুক্ষণ স্থির থেকে মাহবুবা সুলতানার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। মেলো আমাকে বিয়ে করবে না বলে পালিয়ে গেছে। কিন্তু আমি বিয়ে করতে চাই। আমার ওয়াইফ প্রয়োজন। আজকেই বিয়ে করতে হবে। মাহবুবা সুলতানা হাঁপ ছেড়ে বললেন, আর এমনকি আমি আজকেই তোমার জন্য মেয়ের ব্যবস্থা করব। উদ্যান কোনো প্রকার ভনিতা না করেই বলল, আমি অন্য কাউকে না, ফারহান আমহৃতের একমাত্র মেয়েকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। সর্বস্ব হারাতে না চাইলে আপনি নিজেই ওকে আমার হাতে তুলে দেবেন।
মাহবুবা সুলতানা অবিশ্বাস্য চোখে উদ্যানের দিকে তাকিয়ে রইল। তুমি এসব কি বলছো? তুমি তো ওকে দেখতেই পারো না, তাহলে হঠাৎ করে কেন ওকে বিয়ে করতে চাইছো? আমি কৈফিয়ত দেব না। যা বলেছি তা করবেন কিনা বলুন। মাহবুবা সুলতানা শাড়ির আঁচলে চোখজোড়া মুছে মিনতির সুরে বললেন। তুমি বলেছিলে ফুলকে আবেশের থেকে কেড়ে নেবে না। তাহলে এখন কেন করছো এসব? আমি কেড়ে নেব না। আপনারা নিজে থেকেই ভালোভাবে ওকে ছেড়ে দিন। যদি না ছাড়েন তাহলে নিঃস্ব হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। আজকে কোনোভাবে যদি বিয়েটা না হয় তাহলে আগামীকালকে এই বাড়িটাও নিলামে উঠবে। কথাটা বলেই উদ্যান পেপারগুলো টেবিলের উপর রেখে সাইন করতে উদ্যত হতেই মাহবুবা সুলতানা তাকে থামায়। তুমি যা বলবে তাই হবে। এখানে সাইন করো না। উদ্যান থেমে গিয়ে দেয়ালে ঝোলানো ঘড়ির দিকে চোখ বুলিয়ে লয়ার আর ম্যানেজারের উদ্দেশ্যে বলল। বিয়েটা হলে আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। আর না হলে বাড়ির জঞ্জাল সরাতে আমাকে হেল্প করবেন। লয়ার আর ম্যানেজার মাথা নেড়ে উঠে দাঁড়াল। তারপর ধীরেসুস্থে ডেকোরেশনের জায়গায় চলে গেল। অলরেডি 2টো বেজে গেছে। 2:30টার মধ্যে ম্যারিজ রেজিস্ট্রার এসে পড়বে। আপনি গিয়ে সবকিছু রেডি করুন। মাহবুবা সুলতানা ধীরগতিতে উঠে দাঁড়ালেন। এদিকে রেহানা বেগম ফুলের চুল মুছে দিচ্ছেন। মেয়েটা কিছুক্ষণ আগেই গোসল করে এসেছে। এরই মাঝে সুনেরা আর মেহেক রুমে ঢুকল। জানো ফুল কি হয়েছে? মেহেকের কথা শুনে ফুল ভ্রু নাচিয়ে বলল। কি হয়েছে? আর তোমরা এই সময় এখানে কেন? তোমাদের দুজনকে না আমি মুলো, না মানে মেলো আপুকে সাজিয়ে দিতে বলেছিলাম। একটু সাজিয়ে দেও না গিয়ে, আমার পায়ে ব্যথা তো তাই শাওয়ার নিতে গিয়ে লেট হয়ে গেছি। আরে ফুল সাজিয়ে দেব কাকে? মেলো আপু তো পালিয়ে গেছে। সুনেরার কথা শুনে ফুলের মুখ হা হয়ে গেল। কে? কি বলছো? পালিয়ে গেছে মানে? কখন, কিভাবে আর কেন পালিয়ে গেছে? তাদের কথার মাঝেই মাহবুবা সুলতানা ধীরপায়ে রুমে প্রবেশ করলেন। সুনেরা আর মেহেক তোমরা রেডি হয়ে নেও। কিন্তু খালাম্মি। সময় নেই মেহেক, যা বললাম তাই করো। সুনেরা আর মেহেক মাথা নেড়ে চলে যেতেই রেহানা বেগম বললেন। ওরা রেডি হয়ে কি করবে? মেলো নাকি পালিয়ে গেছে? তা মেয়েটা পালিয়ে গেল কেন? মাহবুবা সুলতানা তড়িৎ গতিতে এগিয়ে এসে রেহানা বেগমের হাত ধরে কান্নাজড়িত কণ্ঠে বললেন। আমাদেরকে নিঃস্ব হওয়া থেকে বাঁচাও বোন। তার এহেন কথা শুনে রেহানা বেগমের সাথে সাথে ফুলও অবাক হয়ে গেল। তুমি এসব কি বলছো ভাবি? হ্যাঁ আমি ঠিকই বলেছি বোন। উদ্যান ফুলকে বিয়ে করতে চাইছে। একমাত্র ফুলই পারবে আমাদেরকে নিঃস্ব হওয়া থেকে বাঁচাতে। হি হা। একসাথে তিনজন উক্ত বাক্যটি উচ্চারণ করল। মাকে এক প্রকার ছুটে আসতে দেখে আবেশও তার পিছু পিছু এসেছিল। এদিকে ফুল তো তাজ্জব বনে গেছে। এটা কিরকম মজা করছে মামি? ভাবতেই শরীর কাটা দিচ্ছে। আবেশ এসে মাকে নিজের দিকে ঘুরিয়ে বলল। মম তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কি বলছো? মাহবুবা সুলতানা ঝাড়া মেরে আবেশের হাত সরিয়ে দিলেন। তুই এসবের মধ্যে আসবি না আবেশ। আসবো না মানে? তোমার বড় ছেলে যখন যা চাইবে তখন তাই দিতে হবে? মগের মুল্লুক নাকি? রেহানা বেগম এগিয়ে এসে বললেন। আবেশ দাঁড়াও, আগে ভাবিকে বলতে তো দেও। আবেশ বিছানায় বসে পড়ল। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মাহবুবা সুলতানা নিজেকে সামলে নিয়ে আবেশের উদ্দেশ্যে বললেন। আবেশ তুই যা এখান থেকে, ফুল আর রেহানার সাথে আমার আলাদা কিছু কথা আছে। কি এমন কথা যা আমার সামনে বলতে পারবে না? মাহবুবা সুলতানা তেতে উঠলেন। তার হাতে সময় নেই। তাছাড়া এসব ব্যাপারে আবেশকে কিছুই বলতে পারবে না। তুই যদি এখনই এই রুম থেকে বেরিয়ে না যাস তাহলে আমি যেদিকে চোখ যাবে সেদিকে চলে যাব। আবেশের শরীর অসাড় হয়ে এলো। উঠে দাঁড়িয়ে দরজা অবধি এসে ঘুরে তাকালো ফুলের দিকে। অসহায় ভঙ্গিমায় নাবোধক মাথা নেড়ে কিছু বোঝাতে চাইল। ফুল সেটা বুঝতে পেরে মাথা নিচু করে নিল। আবেশ চলে যেতেই মাহবুবা সুলতানা দরজা লাগিয়ে দিয়ে এলেন। তারপর তাদের দুজনের উদ্দেশ্যে বলতে শুরু করলেন। উদ্যান সহায় সম্পত্তি সহ ব্যবসা বাণিজ্য সবকিছু দান করে দিতে চাইছে। শুধু এটুকুই নয়, এই বাড়িটাও সে নিলামে তুলবে। ফুল বসা থেকে দাঁড়িয়ে গেল। Main. সবকিছু তার একার নাকি যে যা ইচ্ছা তাই করবে? মাহবুবা সুলতানা আর রেহানা বেগম একে অপরের দিকে তাকালেন। ফুল বুঝতে পারল তারা কিছু লুকাচ্ছেন। He halo. বলো, তুমি এত ভয় কেন পাচ্ছ মামি? তুমি মামার বউ।
আবেশ ভাই মামার ছোট ছেলে। তোমাদেরও তো অধিকার আছে তাই না? মাহবুবা সুলতানা কিছু বলতে চাইলে রেহেনা বেগম তাকে থামিয়ে দিয়ে বলেন, তোর মামা নিখোঁজ হয়ে যাওয়ার পূর্বে নিজের সহায় সম্পত্তি সব নিজের বড় ছেলের নামে দিয়ে গেছেন। তাই সে যা চাইবে তাই করতে পারবে। ফুলের চোখ বড় বড় হয়ে গেল। এটা কেমন কথা? তার মামা এটা কিভাবে করতে পারেন? তার ভাবনার মাঝেই রেহানা বেগম বলে উঠলেন, ছেলেটা যা ইচ্ছা করুক গিয়ে। অনেক সহ্য করেছি কিন্তু এটা আমি মেনে নিতে পারবো না ভাবি। ক্ষমা করো আমাকে। নিজের মেয়েকে কোরবানি করার মতো হৃদয়হীন হতে পারবো না। মাহবুবা সুলতানা কি বলবেন ভেবে পেলেন না। আর যাই হোক এই ক্ষেত্রে সে জোর করতে পারবেন না। এরই মাঝে রেহানা বেগমের ফোনে একটা মেসেজ এলো। সে ফোনটা হাতে নিয়ে মেইলটা চেক করতেই চমকে উঠলেন। মেইলে স্পষ্ট ভাষায় লেখা, আপনার সোকোল্ড মেয়েকে আমার হাতে তুলে না দিলে আমি আপনার প্রাণপ্রিয় মানুষটাকে উপরে পাঠিয়ে দেব। আশা করি আমি কার কথা বলেছি সেটা আপনি বুঝতে পেরেছেন। মেইলটা পড়ে রেহানা বেগম ধপ করে খাটের উপর বসে পড়লেন। ক্ষীণ স্বরে বললেন, ফুল উদ্যানকে বিয়ে করবে ভাবি। আপনি সব ব্যবস্থা করুন। আচমকা রেহানা বেগমের সম্মতিতে বেশ অবাক হলেন মাহবুবা সুলতানা। ফুল নিজেও বিস্ফোরিত নয়নে তাকায় মায়ের দিকে। মা তুমি এসব কি বলছো? এসব বলো না মা। দরকার হলে আমাকে কেটে টুকরো টুকরো করে বানের জলে ভাসিয়ে দিও, তবুও ওই মনস্টারের হাতে তুলে দিও না। ফুলের কান্না দেখা মাহবুবা সুলতানাও কেঁদে উঠলেন। সেও তো চায় না ফুলকে উদ্যানের হাতে তুলে দিতে। আবেশের মনোভাবও যে তার অজানা নয়। ছেলেটা যে ফুলকে ভালোবাসে। আর সেও তো ফুলকে বৌমা বানাবে বলে ঠিক করে রেখেছিল। তুই এই বিয়েটা করবি ফুল। আর এটা তোর মায়ের আদেশ। ফুল ঠোঁট চেপে কেঁদে উঠল। এরই মাঝে দরজায় কড়া নাড়ার আওয়াজ ভেসে আসে। কেউ একজন অনবরত দরজা ধাক্কাচ্ছে। মাহবুবা সুলতানা দরজা খুলে আবেশকে দেখে দৃষ্টি ফিরিয়ে নিলেন। আবেশ বিদ্যুৎ বেগে ফুলের সামনে এসে দাঁড়ালো। ফুল কিছু বুঝে ওঠার আগেই সে ফুলের হাত ধরে নিয়ে যেতে লাগে। আমি এখনই তোকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। ফুলকে এক প্রকার টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো আবেশ, কিন্তু পথিমধ্যে রেহানা বেগম আর মাহবুবা সুলতানা বাধা হয়ে দাঁড়ায়। ফুলের হাত ছেড়ে দেও আবেশ। না ফুপি, তুমি সরে যাও সামনে থেকে। ফুল আমার সাথে যাবে। পরিস্থিতি বেগতিক দেখে ফুল আকুতি করে বলল, আমি তোমার সাথে যাব না আবেশ ভাই। ছেড়ে দেও আমাকে। ফুলের মুখ থেকে উক্ত কথাটি শুনে আবেশ ফুলের হাত ছেড়ে দিয়ে তার গালে হাত রাখল। তুই ভুল করছিস ফুল। এনারা শুধুমাত্র নিজেদের স্বার্থে তোকে বিসর্জন দিয়ে দেবে। তুই এনাদের ফাঁদে পা দিস না। আবেশের হাত খুব সন্তর্পণে সরিয়ে দিল ফুল। এনারা আমাকে বিসর্জন দিয়ে শান্তি পেলে আমি বিসর্জন হতেও প্রস্তুত। আবেশ আর কি বলবে? মায়ের বিরুদ্ধে গিয়েও সে ফুলের হাত ধরতে চেয়েছিল, কিন্তু ফুল যেখানে নিজেই আত্মাহুতি দিতে চায় সেখানে সে কি করে ফুলকে বাঁচাবে? সব কথার ঊর্ধ্বে সে নিজে কিভাবে বাঁচবে? সে যে ফুলকে ভালোবাসে। তুই মম আর ফুপির কথাই ভাববি? আমার কথা ভাববি না? ফুল ছলছল নয়নে আবেশের দিকে তাকায়। সে আবেশের কথা ভাবেনি কে বলেছে? সবচেয়ে বেশি আবেশের কথা ভেবেই সে এই রকম সিদ্ধান্ত নিয়েছে। আবেশ পুনরায় ফুলের গালে হাত রাখল। এই ফুলা। দেখ আমার দিকে। তুই আমার কথাটা একবার ভাব। আবেশ আর কিছু বলার আগেই মাহবুবা সুলতানা ছেলেকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। আমাদের হাতে সময় নেই আবেশ। তুই যা এখান থেকে। আবেশ কোনো কিছু না ভেবে মায়ের পা জড়িয়ে ধরল। মম এমনটা করো না। আর কেউ না জানুক, তুমি তো জানো। আমি মেনে নিতে পারবো না এসব। এত বড় অন্যায় করো না আমার সাথে। ফুল অবাক চোখে আবেশের কান্না দেখল। আবেশ তার জন্য কাঁদছে? তাহলে কি আবেশ তাকে ভালোবাসে? ভাবনাটা যেন মন গহীনে উথাল পাথাল ঝড় তুলল। ফুল কিছু বলতেই যাবে তার আগেই রেহানা বেগম তার হাত ধরে অন্যদিকে নিয়ে গেল। আমরা যা করছি আবেশের ভালোর জন্যই করছি। এতে সবচেয়ে বেশি আবেশের ভালো হবে। তাদের কথার মাঝেই মাহবুবা সুলতানা আবেশকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। তারা চলে যাওয়ার পর ফুল মায়ের উদ্দেশ্যে বলল, আবেশ ভাইয়ের আকুতি দেখেও বুঝতে পারছো না যে সে আমাকে ভালোবাসে? আমাকে ছাড়া এই সম্পত্তি পেয়ে তার কি এমন ভালো হবে? রেহানা বেগম কিছু বলার আগেই মাহবুবা সুলতানা ফিরে এলেন। সে আবেশকে রুমে লক করে রেখে এসেছেন। আবেশ ভাই কোথায়? তাকে কোথায় রেখে এলে? মাহবুবা সুলতানা কাঠোকাঠ গলায় বললেন, তুই ওর কথা ভাবলে বিয়েটা করে নে ফুল। ভালোবাসার থেকেও সম্মান বড়।
তুই এই বিয়েটা না করলে আমাদেরকে মান সম্মান খুইয়ে পথে বসতে হবে। আবেশের পড়াশোনাও শেষ হয়নি। গ্রাজুয়েশন কমপ্লিট করলে অন্তত একটা চাকরি বাকরি করে সংসার চালাতে পারত। ওর তো সেই বয়সটাও হয়নি। ছেলেটার সবেমাত্র 22 বছর শেষ হলো। আবেশকে আমি অনেক আদর যত্নে বড় করেছি মা। বাইরের দুনিয়া সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। এমতাবস্থায় সহায় সম্বল হারিয়ে কিভাবে বাঁচবো আমরা? তার উপর উদ্যান তো আছেই। তুই এই বিয়েটা না করলে ও আমাদের জীবন দুর্বিষহ করে তুলবে। মাহবুবা সুলতানার কথাগুলো বিষের ন্যায় ফুলের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল। আচ্ছা, তিনি তো শুধু নিজেদের কথাই ভাবলেন? কই ফুলের কথা তো একবারও ভাবলেন না। অবশ্য যেখানে স্বয়ং জন্মদাত্রী ফুলের কথা ভাবছে না, সেখানে মাহবুবা সুলতানা আর কতটুকুই বা ভাববেন? ফুল নিজের চোখজোড়া মুছে শান্ত গলায় বলল, চিন্তা করো না মামি, আমি ওই মনস্টারকে বিয়ে করে নেব, কিন্তু তার আগে আমি তার সাথে একবার কথা বলবো। ফুল রুম থেকে বের হয়ে দেয়ালে ভর দিয়ে দিয়ে হাঁটতে লাগল। ডান পায়ের পাতায় ভীষণ ব্যথা। পা ফেলা মুশকিল। কিছুটা হাঁটার পর আবেশের চিৎকারের আওয়াজ ভেসে এলো। ফুল সেদিকে যেতে নিয়েও মাহবুবা সুলতানার ডাকে থেমে যায়। দরজা খুলিস না। কিছুক্ষণ চিল্লাচিল্লি করার পর ও নিজে থেকেই শান্ত হয়ে যাবে। ফুল ঠোঁট চেপে কান্না নিয়ন্ত্রণ করে উদ্যানের রুমের দরজায় নক করল। কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দরজায় হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। খোলা অংশটুকু দিয়ে উকি দিতেই ফুল দেখল উদ্যান খাটের শেষ প্রান্তে বসে আছে। হাতে একটা গ্লাস, গ্লাসের মধ্যে এক ধরনের সবুজ রঙা তরল। আরও অদ্ভুত ব্যাপার হলো উদ্যানের দৃষ্টি তার দিকেই স্থির। ফুল সাহস জগিয়ে এতদূর পর্যন্ত চলে তো এসেছে, কিন্তু উদ্যানের এরূপ চাহনি দেখে তার সব সাহস যেন হাওয়ায় মিলিয়ে গেল। কিছু বলবি? ছুরির ন্যায় ধারালো উদ্যানের কথার পিঠে ফুল শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ল। তাড়াতাড়ি বল। আমার হাতে বেশি সময় নেই। তুই বিয়ে করতে রাজি না হলে সবকিছু নিলামে তুলব। এগুলো অনেক সময়ের ব্যাপার। ফুল ছুটে এসে উদ্যানের সামনে দাঁড়ালো। কেন করছেন এমন? আমার সাথে আপনার কিসের শত্রুতা? উদ্যান হাতে থাকা গ্লাসে চুমুক দিয়ে বলল। শত্রুতা তো অবশ্যই আছে। সেটা আস্তে আস্তে খোলাসা হোক। ফুল ঠোঁট চেপে ভাঙা গলায় বলল। ধরে নিলাম আমার সাথে আপনার শত্রুতা আছে, তাই বলে আপনি নিজের ভাইয়ের সাথেও অবিচার করবেন? ভাই শব্দটা শুনে উদ্যান জ্বলন্ত চোখ ফুলের দিকে তাকায়। তার সেই চাহনি দেখে ফুল একটা শুষ্ক ঢোক গিলল। তুই কার কথা বলছিস? আমার তো কোনো ভাই নেই। শুধু ভাই কেন, এই পুরো দুনিয়ায় আমার কেউ নেই। ফুল এবার না পেরে চেঁচিয়ে উঠল। উদ্ভট কথা বলবেন না। এসব খেতে খেতে মাথার তার ছিঁড়ে। ফুল নিজের কথা শেষ করার আগেই উদ্যান উঠে এসে তার গলা চেপে ধরল। ইউ ব্লাডি মিস্টেক, আমার সাথে উচ্চস্বরে কথা বলার সাহস কোথায় পেলি? বিয়ের প্রস্তাব দিয়েছি বলে নিজের অওকাত ভুলে যাস না। আমি তোকে বিয়ে করব শুধুমাত্র নিজের প্রয়োজনে। শুধুমাত্র তোকে কষ্ট দিতে। 18 বছর আমার টাকায় অনেক মৌজ মস্তি করেছিস। সেসবের হিসাব সুদে আসলে আদায় করে নেব। গলা চেপে ধরার কারণে ফুলের শ্বাসকষ্ট শুরু হলো। উপায়ন্তর না পেয়ে উদ্যানের হাতে নিজের নখ দাবিয়ে দিল। কিন্তু তাতেও উদ্যানের মাঝে ভাবান্তর হলো না। কিছুক্ষণ পর উদ্যান নিজে থেকেই তাকে ছেড়ে দেয়। ফুল টাল সামলাতে না পেরে মেঝেতে বসে পড়ে। উদ্যান উল্টো ঘুরে বেডের দিকে এগিয়ে যেতেই ফুল ভাঙা গলায় বলে ওঠে। আবেশ ভাইকে তার পাওনা বুঝিয়ে দিলে তবেই আমি আপনাকে বিয়ে করব। নয়তো করব না। কথাটা শুনে উদ্যান তাচ্ছিল্যের স্বরে বলল। ওর পাওনা ওর বাপের কাছ থেকে বুঝে নিতে বল গিয়ে। আমাকে বলছিস কেন? মামাকে কোথায় পাবো? সে তো নিরুদ্দেশ হয়ে গেছেন। তাছাড়া সব সম্পত্তি আপনার একার নামে লিখে দিয়ে সে নিজেই তো অবিচার করেছেন। উদ্যান প্রতিউত্তরে কিছু না বলে বিছানায় বসে পড়ল। রাত থেকে অনবরত ড্রিঙ্কস করার কারণে তার মতো হাই টলারেন্স করতে পারা ব্যক্তিও নেশাগ্রস্ত হয়ে পড়েছে। উদ্যান বেশ কয়েকবার মাথা ঝাঁকিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল। আমি তোকে বেশি সময় দিতে পারবো না। ম্যারিজ রেজিস্ট্রার নিচে অপেক্ষা করছে। আপনি যদি বিয়ের পরেও আবেশ ভাইকে সবকিছু থেকে বঞ্চিত করেন তখন? উদ্যান কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আমি সবকিছুর 50% আবেশের নামে লিখে দিতে রাজি আছি। বিনিময়ে তুই আমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবি? কথাটা শুনে ফুল চমকিত নয়নে উদ্যানের দিকে তাকায়। বল রাজি আছিস? ফুল চোখ মুছে উঠে দাঁড়ায়। মাথা নেড়ে বলে। আগে আবেশ ভাইয়ের প্রাপ্য তাকে বুঝিয়ে দেবেন, তারপরই আমি বিয়ের পেপারে সাইন করব। ওকে, ডিল কনফার্মড।
মাহবুবা সুলতানা আর রেহানা বেগম দরজার সামনেই দাঁড়িয়েছিলেন। উদ্যানের কথায় তারা হতবাক হয়ে গেছেন। উদ্যান তাদের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি ওকে নিয়ে গিয়ে রেডি করুন। আমি ওয়েট করছি ওর জন্য। উদ্যানের এরূপ মন্তব্যে বাকি তিনজনের শরীর ঘৃণায় বিষিয়ে উঠল। উদ্যান অবশ্য বুঝতে পারল সে ভুলভাল কিছু বলে ফেলেছে। সে আসলে বলতে চেয়েছিল ম্যারিজ রেজিস্ট্রার বিয়ে পড়ানোর জন্য ওয়েট করছে। মাহবুবা সুলতানা কিছু বলার আগে ফুল নিজেই রুম থেকে বেরিয়ে যায়। তার পিছু পিছু মাহবুবা সুলতানা আর রেহানা বেগমও চলে গেলেন। তারা চলে যেতেই উদ্যান এলোমেলো পায়ে ওয়াশরুমে চলে যায়। এই মুহূর্তে শাওয়ার নেওয়াটা বাঞ্ছনীয়। বিকেল ৩টা। ফুলের গায়ে বিয়ের বেনারসি জড়ানো। আর কোনো সাজসজ্জা নেই। পাশেই উদ্যান দায়সারা ভাবে বসে আছে। গায়ে অ্যাশ রঙা ডেনিম শার্ট প্যান্ট। লিভিং রুমে বসে তাদের বিয়ে পড়ানো হচ্ছে। বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে উদ্যান দুটো শোরুম সহ বাড়ির অর্ধেকটা আবেশের নামে উইল করে দিয়েছে। তার এই কাজে মাহবুবা সুলতানা অবাক বনে যান। সে ভাবতেও পারেনি যে সত্যি সত্যিই উদ্যান এরকম কিছু করবে। আবেশ আর উদ্যানের মাঝে রক্তের কোনো সম্পর্ক নেই। আবেশ হচ্ছে মাহবুবা সুলতানার আগের ঘরের ছেলে। সেই হিসেবে উদ্যানের বাপ দাদার সম্পত্তির উপরে আবেশের কোনো অধিকার নেই। আবেশকে যে খানজাদা সারনেমটি দেওয়া হয়েছিল সেটাই তো অনেক ছিল। ফুল কবুল বলতে যাবে ঠিক আগ মুহূর্তে আবেশের চিৎকার ভেসে আসে। ছেলেটা পাগলের মতো চিৎকার করছে। তার সেই চিৎকার শুনে মাহবুবা সুলতানার সাথে সাথে ফুলও কেঁদে ওঠে। Caleb. সবেমাত্র গল্প শুরু হয়েছে, সামনে আরও অনেক কিছু হওয়া বাকি। নেক্সট পর্ব থেকেই গল্পের আসল কাহিনী শুরু হবে। পরবর্তী পর্ব পেতে লাইক কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।